আসসালামু আলাইকুম। গেম চেঞ্জারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেশনটিতে। তো যেমনটা আপনারা জানেন, আমরা কমিটমেন্ট করেছিলাম যে 20 তারিখে অনুষ্ঠিতব্য যে পেট্রো বাংলার নিয়োগ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তো এই পরীক্ষাটি উপলক্ষে আমরা কয়েকটি সেশন নিয়ে আসলে জব প্রার্থীদের সাথে থাকবো, তাদের প্রিপারেশনে কিছুটা হলেও হেল্প করার চেষ্টা করব। তো আমরা সেই লক্ষ্যে আমরা কিন্তু গত পরশু দিন ফোকাস রাইটিংয়ের একটা কম্প্রিহেন্সিভ সেশন নিয়ে একটু আইডিয়া জেনারেট করার চেষ্টা করেছি। আমরা এটা কখনোই বলছি না আমাদের ক্লাস করলে আপনি অনেক কিছু কমন পাবেন, এখানেই সব মানে মানে আপনার কি সমস্যার সমাধান, ব্যাপারটা মোটেও এরকম না। কারণ হচ্ছে পরীক্ষার আগে একটা পার্টিকুলার সেশনে কখনোই একদম লাইফ চেঞ্জিং কিছু নিয়ে আসা যায় না। বাট যেটা করা যেতে পারে, যারা পরীক্ষাটাতে সত্যিকার অর্থে পার্টিসিপেট করতে চাচ্ছেন, মানে করতে যাচ্ছেন, তো আপনারা কি টাইপের আসলে আপনারা মানে হার্ডেলসগুলো ফেস করতে পারেন, তো এবং ওই সম্ভাব্য যে প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলোকে ওভারকাম করার আসলে ওয়েগুলো কি, সেই বিষয়গুলো নিয়ে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে। দ্যাটস ইট, ঠিক আছে? এখন এই বক্তব্য বা এই কন্টেন্টগুলা আপনাদের সামনে ক্যাটার করার ক্ষেত্রে আসলে ওই যোগ্যতার জায়গা থেকে যদি আমরা বলি, সেই ক্ষেত্রে আইবিএ, যেহেতু আমরা জানতে পেরেছি যে হয়তো আইবিএর মাধ্যমেই পরীক্ষাটা আসলে গৃহীত হবে, আইবিএ সম্ভাব্য এক্সাম টেকার। তো এই জন্য আইবিএ যখন আসলে প্রশ্ন করে, তারা সাধারণত তাদের কোয়েশ্চেন প্যাটার্নগুলো যদি আমরা অ্যানালাইসিস করি, তাহলে সেক্ষেত্রে সম্ভাব্য সব থেকে ওর্স্ট কেস সিনারিওতে তারা কতটুকু কঠিন কোয়েশ্চেন করতে পারে, সেই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা আইডিয়া দেওয়ার চেষ্টা করছি। তো সেই ধারাবাহিকতায় আজকে আমরা ম্যাথ নিয়ে কিছু কথা বলবো। অবশ্যই একটা পার্টিকুলার সেশন কখনোই ম্যাথমেটিক্সের প্রবলেম সলিউশনের জন্য যথেষ্ট না। সো আমাদের আজকের ক্লাসটা কোনোভাবেই একটা বেসিক ক্লাস হতে যাচ্ছে না। আজকের ক্লাসটা কাদের জন্য? মোটামুটি যারা জব প্রিপারেশনের বা জবের জন্য ম্যাথের প্রস্তুতি নিচ্ছেন, কম আর বেশি। তো আপনারা আপনাদের সামনে মানে নিকটবর্তী সময়ে কোনো একটা পরীক্ষাতে আপনারা যে ধরনের প্রশ্নগুলোকে সম্ভাব্য মানে ভাবে ফেস করতে যাচ্ছেন, সেগুলোকে সলভ করার জন্য আসলে আপনাকে এক্সাম হলের সাথে সামঞ্জস্যপূর্ণ কোন কৌশলগুলো অ্যাডাপ্ট করা প্রয়োজন, সেই বিষয়গুলো নিয়ে আসলে আমরা একটু কথা বলবো। তো আগে আবার ডিসক্লেমার দিয়ে নিচ্ছি, আমাদের আজকের সেশনটি কিন্তু বেসিক সেশন না, আমরা কোনো বেসিক ডিসকাশনে যাব না। আমরা মানে আমরা আজকে আমাদের কন্টেন্ট হিসেবে সিলেক্ট করেছি আইবিএ যখন তাদের রিক্রুটমেন্ট টেস্টটা নেয়। রিক্রুটমেন্ট টেস্ট বলতে বোঝাচ্ছি তাদের যে অ্যাডমিশন টেস্টটা থাকে, অর্থাৎ আইবিএর এমবিএ বা আইবিএর বিবিএ এর যখন অ্যাডমিশন টেস্টটা নেওয়া হয়, তখন তারা যে স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করে, সেই কোয়েশ্চেনগুলোর সাথে জব এক্সামে তাদের কর্তৃক প্রণীত প্রশ্নের যে টপিক, সেগুলো একটা সামঞ্জস্য করে আমরা কিছু প্রবলেম আসলে আজকে সলিউশন করার চেষ্টা করব, যাতে করে আমাদের একটা ডিফারেন্ট সর্ট অফ আইডিয়া গ্রো করে যে পরীক্ষার হলে কিভাবে আমরা সম্ভাব্য দ্রুততম সময় ম্যাথগুলো সলভ করতে পারি। কারণটা হচ্ছে, আইবিএ যখন ম্যাথের যে প্রশ্নগুলো দেয়, অনেকেরই একটা গতানুগতিক ধারণা আছে যে আইবিএর প্রশ্ন মানেই হচ্ছে খুব টাফ বা ডিফিকাল্ট কোনো কিছু। মূলত আইবিএর প্রশ্নগুলোর সমাধান করা কঠিন, ব্যাপারটা এরকম না। মূল ব্যাপারটা হচ্ছে তারা যে টাইপের ম্যাথগুলো দিয়ে থাকে পরীক্ষাতে, এই ম্যাথগুলা যদি আপনি ট্র্যাডিশনাল অ্যাপ্রোচে সলভ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে প্রয়োজনের থেকে একটু বেশি সময় আপনাকে কিল করতে হয়। তো ওই জায়গা থেকে উত্তরণ ঘটানোর জন্য কিছুটা স্লাইটেস্ট একটা আইডিয়া হয়তো আজকের সেশনে আপনারা পাবেন। আমরা আইবিএর ফেভারিট কিছু চ্যাপ্টার, আমরা নাম্বার সিস্টেমের কিছু প্রবলেম করব, আমরা হয়তো প্রফিট লসের কিছু একটা প্রবলেম দেখবো, আমরা রেশিওর প্রবলেম দেখবো, পার্সেন্টেজের দেখবো, হোয়াট এভার, মানে সামনে আমরা হয়তো অসমতা, ইনইকুয়ালিটি বা অসমতার দেখবো। তো এই সংক্রান্ত কিছু প্রবলেমগুলো আলটিমেটলি আজকে আমরা দেখার চেষ্টা করব। সো হোপফুলি সেশনটা আপনাদের প্রিপারেশনে কিছুটা হলেও ভ্যালু অ্যাড করতে পারবে। সো উইদাউট ফার্দার এডু লেটস স্টার্ট। আমরা আগেই বলছি আজকের ক্লাসে কোনো বেসিক ডিসকাশন হবে না, আজকের ক্লাসে আমরা শুধু অ্যাডভান্স অ্যাপ্রোচগুলো দেখব, কিভাবে আমরা দ্রুত ম্যাথগুলো করতে পারি। আচ্ছা, এটা কি ঠিক করা হয় নাই না? আচ্ছা, এখানে কি ছিল? এখানে ছিল হুইচ অফ দ্য ফলোইং ইজ এ পারফেক্ট স্কোয়ার নাম্বার, নিচের কোনটি একটি পারফেক্ট স্কোয়ার সংখ্যা। এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচটা কি আছে, পাঁচটা আমাদের অপশন দেওয়া আছে। বলা হয়েছে এই পাঁচটা সংখ্যার মধ্যে কোন সংখ্যাটি হচ্ছে একটি পূর্ণবর্গ সংখ্যা। এখন দেখেন, পারফেক্ট স্কোয়ার সংখ্যা মানেই হচ্ছে কি, বাংলায় আমরা যেটাকে বলি কি, পূর্ণবর্গ। পূর্ণবর্গ সংখ্যা কোনটি, এটা চেনার আগে কোনো পদ্ধতিগত আমাদের কি মানে কোনো স্পেসিফিক পদ্ধতিতে ঝাঁপিয়ে পড়ার আগে, জি ভালো আছি, ওয়ালাইকুম আসসালাম ভাই, আমাদের কোনো স্পেসিফিক পদ্ধতিতে ঝাঁপিয়ে পড়ার আগে আমাদের যে ব্যাপারটা দেখতে হবে, এটার কোর কন্টেন্টটাকে আমাদের একটু বুঝতে হবে। তো পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে সেই সংখ্যাগুলো, কোনো একটা পার্টিকুলার সংখ্যাকে, যে কোনো একটা পূর্ণ সংখ্যাকে, যে কোনো একটা পূর্ণ সংখ্যা, ধরেন 6,
বা ধরেন -4, -4 একটা পূর্ণ সংখ্যা, 6 একটা পূর্ণ সংখ্যা। আসলে ক্লাসটা আমরা একটু ফাস্ট যাব, হ্যাঁ, এবং আমরা অ্যাডভান্স মডিউলের কথা বলবো, বেসিক পার্ট নিয়ে ডিসকাশন আমরা খুব কম করব। তো দেখেন, একটা সংখ্যাকে যদি আমরা সেই সংখ্যাটি দিয়েই গুণ করি, একটা পূর্ণ সংখ্যাকে যদি সেই একই পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে আমরা যে রেজাল্টটা পাই সেই প্রোডাক্টটাকে আমরা বলি একটা পারফেক্ট স্কোয়ার সংখ্যা বা পূর্ণবর্গ সংখ্যা। যেমন -4 একটা পূর্ণ সংখ্যা, ওকে যদি আমরা -4 দিয়ে গুণ করি, আমরা রেজাল্ট কত পাই? 16। এজন্য 16 একটা পূর্ণবর্গ সংখ্যা। আইবিএ নাম্বার সিস্টেম দিয়ে অনেক প্রবলেম তারা কিন্তু পরীক্ষাতে দেয়, এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা দেয় তারা একসাথে মানে 3-4টা প্রবলেম, একটা টপিক থেকে 3-4টা প্রবলেমও কিন্তু তারা প্রায় পরীক্ষার হলে মানে পরীক্ষার প্রশ্নের মধ্যে তারা দিয়ে দেয়, এরকম ট্রেন্ডও কিন্তু আমরা দেখেছি। তো পূর্ণবর্গ সংখ্যা চেনার উপায় হচ্ছে, মনে রাখবেন, আমরা একটা পূর্ণবর্গ সংখ্যাকে চেনার আগে সবার আগে যেটা বোঝার চেষ্টা করব যে কোন সংখ্যাটি একটি পূর্ণবর্গ সংখ্যা নয়। দেখেন, একটি পূর্ণবর্গ সংখ্যা কখনো 2, 3, 7 এবং 8 এই 4টি ডিজিট দিয়ে কখনোই একটি পূর্ণবর্গ সংখ্যা শেষ হয় না। অর্থাৎ একটি পূর্ণবর্গ সংখ্যার ইউনিট ডিজিটে কখনোই বা ইউনিট ডিজিট হিসেবে আপনি কখনোই 2, 3, 7 এবং 8 এই 4টি ডিজিটের কোনো ডিজিটই আপনি পাবেন না। আপনার আমার চেনা জানা পরিচিত যে পূর্ণবর্গ সংখ্যাগুলো আছে সেগুলোর দিকে আলোকপাত করলে আপনি এগুলো বুঝতে পারবেন। 1 পূর্ণবর্গ 1, 2 4, 3 কত 9, এভাবে যদি আমরা লিখতে থাকি কিছু পূর্ণবর্গ সংখ্যা যদি আমরা এভাবে লিখতে থাকি, দেখুন তো এমন কোন পূর্ণবর্গ সংখ্যাকে আমরা পাচ্ছি যে পূর্ণবর্গ সংখ্যাগুলা শেষ হচ্ছে কি দিয়ে? যে পূর্ণবর্গ সংখ্যাগুলা শেষ হচ্ছে 2, 3, 7 বা 8 এই 4টা ডিজিটের কোনো একটি ডিজিট দিয়ে কি কোনো পূর্ণবর্গ সংখ্যা শেষ হয়? শেষ হয় না। এজন্য পূর্ণবর্গ সংখ্যা চেনার প্রথম উপায় হচ্ছে কোন পূর্ণবর্গ সংখ্যা এই 4টি ডিজিট দিয়ে শেষ হবে না। আমাদের কি সিলেক্ট করতে বলছে? নিচের কোনটি একটি পূর্ণবর্গ সংখ্যা, পারফেক্ট স্কয়ার নাম্বার। তাহলে যদি আমরা ই নাম্বার অপশনে দেখি ইউনিট ডিজিটে কে আছে? 2। ডি নাম্বারে দেখি আছে 2। তাহলে 2 দিয়ে কোনো সংখ্যা যখন শেষ হয় বা কোনো সংখ্যার ইউনিট ডিজিটে যখন 2 থাকে সে কখনো পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। যখন কোনো একটা সংখ্যার ইউনিট ডিজিটে 3 থাকে সেও পূর্ণবর্গ সংখ্যা হতে পারে না। এই কনসেপ্ট থেকে আমরা এই 3টে অপশনকে বাদ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের হাতে সবেধন নীলমণি দুটো অপশন টিকে আছে। সেই দুটো অপশন কে? প্রথমটি আছে এটি এবং দ্বিতীয়টি হচ্ছে এটা। এখন দেখেন, আমরা কিন্তু জানি দুটো অপশনের মধ্যেই দুটো অপশনই মধ্যে যে সংখ্যা দুটো আছে তারা শেষ হয়েছে কোন ডিজিট দিয়ে? তারা শেষ হয়েছে 4 দিয়ে। এখন দেখেন 4 দিয়ে কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা শেষ হয়, কমপ্লিটলি কারেক্ট। এখন আমরা যে পূর্ণবর্গ সংখ্যাগুলো চিনি, প্রাত্যহিক জীবনে ব্যবহার করতে পারি, এদের দিকে যদি আমরা একটু আলোকপাত করি যে 4 দিয়ে শেষ হয় এইরকম পূর্ণবর্গ সংখ্যার নেচারটা কি, ক্যারেক্টারিস্টিক্সটা কি, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। দেখেন, আমরা যদি এখানে একটু লক্ষ্য করি, এই যে 4 দিয়ে শেষ হয় একটা পূর্ণবর্গ সংখ্যা 4 নিজেই, এরপর যদি দেখি 64 আছে, এরপর যদি দেখি 144 আছে, এছাড়া আমরা জানি 18কে যদি পূর্ণবর্গ করি আমরা পাই 324। তাহলে দেখেন, যে সংখ্যাগুলো 4 দিয়ে শেষ হয় এবং তারা পূর্ণবর্গ সংখ্যা, তাদের মধ্যে দেখুন তো কোনো কমন প্যাটার্ন আমরা খুঁজে পাচ্ছি কিনা। দেখেন, তাদের মধ্যে একটা কমন প্যাটার্ন আছে। 4 দিয়ে শেষ হওয়া পূর্ণবর্গ সংখ্যাগুলার 4-এর ঠিক পূর্ববর্তী ডিজিটটা কি? দেখেন, এখানে আছে 6, এখানে 4-এর পূর্ববর্তী ডিজিটটা কত? 4, এখানে 4-এর পূর্ববর্তী ডিজিটটা কত? 2। অর্থাৎ আমরা এখান থেকে একটা অনুসিদ্ধান্তে উপনীত হতে পারি যে যে পূর্ণবর্গ সংখ্যাগুলো 4 দিয়ে শেষ হয় তাদের 4-এর ঠিক পূর্ববর্তী সংখ্যাটা অবশ্যই কি হবে? দেখেন তো, 6, 4, 2, এদেরকে আমরা কি বলি? ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। অর্থাৎ 4 দিয়ে যে পূর্ণবর্গ সংখ্যা শেষ হবে 4-এর পূর্বের ডিজিটটাই হবে একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে দেখুন তো, এই যে দুটা, এই যে মাত্র আমরা কনসেপ্টটা শিখলাম, এর আলোকে যদি দেখি এখানে 4-এর পূর্বের ডিজিটটা কত? 1, আর এখানে 4-এর পূর্বের ডিজিটটা কত? 2। আমরা মাত্র শিখলাম যে 4-এর পূর্বের ডিজিটটা পূর্ণবর্গ সংখ্যা হলে অবশ্যই কি হবে? জোড় হবে। তাহলে সেই কনসেপ্টে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। ও তো অ্যান্সার হতে পারবে না। ম্যাথটা বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন। জানা ম্যাথ প্রশ্নের ভাষা মানে খুবই আমাদের সমসাময়িক সময়ের ম্যাথের ভাষাই থাকবে, বাট সমাধান করার ক্ষেত্রে আমাদের এই কোর কনসেপ্টগুলোকে কাজে লাগাতে হবে। ওকে, এটা বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান। আপনারা একটু কমেন্ট করবেন কাইন্ডলি, ঠিক আছে? কে বরিশাল নোয়াখালী থেকে দেখছেন এগুলো কমেন্ট করে জানানোর দরকার নাই। পেজের রিচ বাড়ানোর জন্য আপনি যদি মনে করেন যে না আমরা ভালো কন্টেন্ট দিচ্ছি, সেই ক্ষেত্রে কাইন্ডলি মানে শেয়ার উইল বি গ্রেট, উইল রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইউর এফোর্ট। যেহেতু আমরা আমাদের জায়গা থেকে কি চেষ্টা করছি। ওয়ালাইকুম আসসালাম ভাই,
আসেন আরেকটা অঙ্ক দেখি কি বলেছে। হোয়াট ইজ দ্য স্কোয়ার রুট অফ এত, একটা বড় সংখ্যা দিয়েছে, এই সংখ্যাটার স্কোয়ার রুট মানে বর্গমূল বের করতে বলেছে। বর্গমূল বের করতে বলেছে। বর্গমূল বের করার বিভিন্ন পদ্ধতি আমরা গাণিতিক মানে সমস্যা সমাধানের ক্লাসে শিখেছি। সব সময় পদ্ধতি জানা, আপনার পকেটে একটা অস্ত্র আছে তার মানে এই না আপনি যাকে দেখবেন তাকে গুলি করে দিবেন। সমস্যার সমাধান অস্ত্রের ব্যবহার না করেও হতে পারে, আদর কি বলবো আদর করেও হতে পারে, আবার দেখা যেতে পারে আদর না করে একটু মৃদু আঘাত করলেও সমস্যা হতে সমাধান হয়ে যেতে পারে। এই কনসেপ্ট মাথায় রাখতে হবে। তাই এটা আইবি এর এমবিএ অ্যাডমিশন টেস্টে এসেছে, এছাড়া বিভিন্ন প্রাইভেট ব্যাংকের গুলো এসেছে। আজকে আমরা আইবি এর এমবিএ গুলোকে কোড করতেছি, এমবিএ এবং আইবি এর বিবিএ। হ্যাঁ আচ্ছা দেখেন তো সংখ্যাটা কত, 11, 49, 21। বলা হচ্ছে এই সংখ্যার কি স্কয়ার রুট কত। স্কয়ার রুট মানে হচ্ছে বর্গমূল। বর্গমূল মানে কি, এটা পূর্ণবর্গের সাথেই সম্পর্কযুক্ত। আপনারা জানেন 144 সংখ্যাটা যখন দেখেন সাথে সাথে আপনাদের ব্রেনে মানমে ঘন্টা বাজতা হয়। হ্যাঁ কি সে ঘন্টাটা কি, 12-র একটা ঘন্টা বাজে আপনার মনের ভেতরে। যখন আপনি 169 দেখেন আপনার মনে 13-র ঘন্টা বাজে। যখন আপনি 25 দেখেন তখন আপনার মনে 5-এর ঘন্টা বাজতে পারে। তাহলে এই যে এই পূর্ণবর্গ সংখ্যাগুলা, যে পূর্ণ সংখ্যাকে গুণ করে করে আমরা পেয়েছি তাদেরকে আমরা কি বলি, তাদের কি স্কোয়ার রুট বা বর্গমূল। 144-এর বর্গমূল 12। তার মানে কি 12-কে যদি 12 দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো, 144 পাবো। 13-কে 13 দিয়ে গুণ করলে আমরা 169 পাবো। এখানে কোনো পদ্ধতি দেখার দরকার নাই, জাস্ট একটা কনসেপ্ট মাথায় থাকলেই হবে আমাদের, সেটা হচ্ছে কি ইউনিট ডিজিটের কনসেপ্ট। যারা আমাদের লাস্ট ম্যাথের ফ্রি ক্লাসটা দেখেছেন তারা এই জিনিসটা ইজিলি তাদের পারা উচিত। দেখেন আমরা যদি বলি যে আমরা, ওয়ালাইকুম আসসালাম যারা কমেন্ট করেছেন ওয়ালাইকুম আসসালাম ভাই, আমরা যদি বলি 3-কে 5 দিয়ে গুণ করব, 3 5 কত 15, তাই না? আবার দেখেন আমি যদি বলি 13-কে 25 দিয়ে গুণ করব, এখানেও দেখেন 3 5 15, 5 হাতে আছে 1, 5 অক্ষে 5 আর 1 6, তাই না? 13 দুগুণে 26। এই দেখেন তো এই যে 5টা 13-কে যখন 25 দিয়ে গুণ করলাম, এই গুণ ফলের মধ্যেও সর্বডানের ডিজিট যাকে আমরা ইউনিট ডিজিট বলি, ইউনিট ডিজিটটাও কত হলো, 5 হলো। এই 5টা কোথা থেকে পয়দা হয়েছে বা কোথা থেকে উৎপন্ন হয়েছে, যে সংখ্যা দুটোকে গুণ করতেছিলাম তাদের ইউনিট ডিজিটের গুণফল কত। এখানে ইউনিট ডিজিট 3, এখানে 5, 3 আর 5 গুণ করলে কত হয় 15। 15-র ইউনিট ডিজিট কত 5। এ কারণে পৃথিবীর যে কোনো দুইটা সংখ্যা যার শেষে 3 আছে, ঠিক আছে, এবং যার শেষে 5 আছে এমন দুইটা সংখ্যা যদি গুণ করি গুণফল কত হবে এটা আমরা জানি না, তো চোখ বন্ধ করে বলতে পারি গুণফলের সর্বডানের ডিজিটটা কি হবে, অবশ্যই 5 হবে। কেন 5 হবে, কারণ 3 5 গুণ করলে কত হয় 15 হয়। তাহলে দেখেন এই কনসেপ্টে যদি আমরা চিন্তা করি আমাদের বের করতে হবে এই প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে কোন সংখ্যাটাকে, অর্থাৎ 324-কে 324 দিয়ে গুণ করলে যদি এটা পাওয়া যায় তাহলে 324ই অ্যান্সার হওয়ার কথা। যদি 333-কে 333 দিয়ে গুণ করলে এটা হয় তাহলে 333 অ্যান্সার হবে। 336-এর ক্ষেত্রে ঘটনাটা ঘটলে সি অ্যান্সার হতো, 339-এর ক্ষেত্রে ঘটলে সেইটা অ্যান্সার হতো। এখন দেখেন পূর্ণবর্গ সংখ্যা এবং বর্গমূল দুটো কিন্তু পরস্পর সংশ্লিষ্ট, একই সাথে কোরিলেটেড দুইটা আইটেম। এখন একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আমি যদি বলি আমি দুইটা সংখ্যা গুণ করব, দেখেন আমি দুটো সংখ্যা গুণ করব 23 এবং হচ্ছে ধরেন আমি বললাম 27, চোখ বন্ধ করে আমরা কি বলতে পারি, গুণফলে আর যাই হোক না কেন গুণফলের সর্বডানের ডিজিটটা কত হবে, 3 7 21-এর 1, যেটা এতক্ষণ ধরে বুঝালাম। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করেন, এইখানে যে সংখ্যাটা আমার উত্তর হবে, কোন সংখ্যাটা উত্তর হবে, যে সংখ্যাকে উক্ত সেম সংখ্যা দিয়ে গুণ করলে আমরা এই রেজাল্টটা পাবো, যে রেজাল্টটা সেই কি গুণফল। গুণফলের ইউনিট ডিজিট কত আছে একটু লক্ষ্য করে দেখেন তো, 11, 49, 21, এই ইউনিট ডিজিটটা কত, ইউনিট ডিজিটটা হচ্ছে 1। তাহলে এইখানে লক্ষ্য করেন এইখানে যে 4টা সংখ্যা আছে এই 4টা সংখ্যার কোন সংখ্যাটার ইউনিট ডিজিটকে সেম ডিজিট দিয়ে গুণ করলেই 1 পাওয়া যায়, যার আকালমান্তকে নিয়ে ইশারাই কাফি। হ্যাঁ সজীব বিশ্বাস কমেন্ট করে ফেলছেন, অবশ্যই চোখ বন্ধ করে কোনো ম্যাথ না করে আমরা বলতে পারি অ্যান্সার হবে ডি, কারণ ডি নাম্বার অপশন ইউনিট ডিজিট কে আছে 9, এবং 9-কে 9 দিয়ে গুণ করলেই কত হয় 9 9 81-এর 1 হয়। এছাড়া এখানে আর বাকি যত অপশন আছে 4-কে 4 দিয়ে গুণ করলে হয় 16, 16-র 6 বসার কথা, 6 কি এখানে আছে, নাই। 3-কে 3 দিয়ে গুণ করলে বসার কথা 9, এখানে কি 9 আছে শেষে, নাই। তো এই কনসেপ্ট থেকে আমরা বলতে পারি অ্যান্সার হবে ডি নাম্বারটা। যদিও নান অফ দিস আইবিএ কর্তৃক প্রশ্ন প্রণীত মানে পরীক্ষাগুলোর ক্ষেত্রে অনেক সময় অ্যান্সার হতে দেখা যায়, আজকেও আমরা দেখব। তাহলে আমরা চোখের দেখাই কিন্তু বুঝতে পারবো, এটা চোখের দেখা, বলে না চোখের দেখা মনের দেখা নয়, তো এক্ষেত্রে চোখের দেখাই মনের দেখা। চোখের দেখা দেখেই বুঝতেছি 4 4 16, না এটা হবে না,
3 3 9, না এখানে তো 9 নাই, 6 6 36 জীবনে হবে না, 9 9 81, যেহেতু নান অফ দিস অপশনে আছে তার মানে এটা আমার সম্ভাব্য উত্তর, এটা আমার উত্তর হওয়ার সম্ভাবনা আছে। তো যারা একটু ফার্দার ক্রস চেক করতে চান তারা প্রয়োজনে 339 কে 339 দিয়ে গুণ করে চেক করে দেখতে পারেন, দেখবেন এটাই আলটিমেটলি আপনার কি হবে, অ্যান্সার হবে। কনসেপ্টটা বুঝতে পেরেছেন কিনা বলেন? সেই ইউনিট ডিজিটের কনসেপ্টেরই কিন্তু আমরা এখানে প্রয়োগ করলাম মাত্র, ঠিক আছে। আজকে আবার বলছি যারা শেষ ভাগে জয়েন করছেন, আজকে আমরা বেসিক কথা কম বলবো, রেলেভেন্ট একটু কথা বলেই সাথে সাথে আমরা ম্যাথ সলভ করব, ঠিক আছে। দেখেন এই অঙ্ক দেখে অনেক একটু ভীত সন্ত্রস্ত হয়ে যাবেন। এটা আইবিএর বিবিএ অ্যাডমিশন টেস্টে এসেছিল, এরপর একাধিক মানে প্রাইভেট ব্যাংকের এমটিও পদের পরীক্ষাতেও এটা এসেছে, ঠিক আছে। তখন কি বলেছে, এটা আগেই বলছে, এটা একটু জাস্ট কমন সেন্স দিয়ে করতে হবে। আমরা যতগুলা ম্যাথ করছি আইবিএর ম্যাথগুলো দেখতেছেন, আপনারা কি বুঝতেছেন, এগুলো কিন্তু হ্যান্ড পিক না। আইবিএর ম্যাথ মানে হচ্ছে আপনার যদি কোনো চ্যাপ্টারে কোর কনসেপ্ট ভালো থাকে আপনি সব থেকে দ্রুত করতে পারবেন এবং ম্যাথগুলা কোনো ধরনের চিন্তা ছাড়া করতে পারবেন। আইবি হচ্ছে এই স্ট্যান্ডার্ডটা ফলো করে, ঠিক আছে। আচ্ছা, the expression এত extends to an infinite number of roots, infinite number of roots মানে এটা যা আছে এটা চলমান, অসীম পর্যন্ত চলমান, ঠিক আছে। কি অসীম পর্যন্ত চলমান? রুটের ভিতরে 2, তার ভিতরে রুট, তার ভিতরে আরেক 2, তার ভিতরে আবার রুট, তার ভিতরে আরেকটা 2, এভাবে কি ইনফাইনাইট মানে চলমান, ঠিক নাই কতগুলো আছে, অসীম পর্যন্ত চলতেছে, মানে একের পর এক আসতেছে, একের পর এক একটা করে রুট স্কয়ার রুট আসবে, তার ভিতরে কি আসবে, একটা করে 2 আসবে, এভাবে চলমান। এই অঙ্কটা আসলে 10টা অঙ্ক বুঝে ফেলার কনসেপ্ট, এরকম করে অঙ্ক ভিন্ন ভাষায় অঙ্ক এসেছে, ঠিক আছে। একটু বোঝার চেষ্টা করেন, এটা কি অসীম পর্যন্ত চলতেছে। তাহলে বলছে কি, হুইচ অফ দ্য ফলোইং চয়েসেস মোস্ট ক্লোজলি অ্যাপ্রক্সিমেট দ্য ভ্যালু অফ দিস এক্সপ্রেশন। তার মানে এই যে অসীম পর্যন্ত এই পুরো জিনিসটার মানের সব থেকে কাছাকাছি অ্যাপ্রক্সিমেশন কোনটা, ঠিক আছে, সব থেকে কাছাকাছি কোনটা গিয়েছে এটা আমাদের বের করতে হবে এখানে, ওকে। দেখেন, সো হোয়াট উই ক্যান ডু, একটু বোঝার চেষ্টা করেন। আমাদেরকে কোন জিনিসটার মান বের করতে বলেছে, এভাবে অগণিত 5টা আছে, আমি কয়টা 5টা উঠেছি, এভাবে অসীম পর্যন্ত আছে, তাই না, এভাবে ইনফিনিটি পর্যন্ত আছে। তাহলে আমাদের এই রাশিটার মান বের করতে হবে। ধরেন বেসিক কনসেপ্ট আমরা যদি ধরে নিই, আগে বোঝার চেষ্টা করেন, পরবর্তীতে এক লাইনে মানে আমরা 1 সেকেন্ডের সমাধান শিখবো। ধরে নিলাম এখানে মান এক্স এর মানটা আমরা বের করবো, তাই না, আমাদের তো পুরো রাশির ভ্যালু বের করতে বলেছে। তো আমরা ধরে নিলাম এই পুরো রাশিটার মান এক্স। বোঝার চেষ্টা করেন, বর্গমূল সংক্রান্ত ঝামেলা আমরা যেখানে দেখতাম ছোটবেলা থেকেই, বর্গমূলের সমস্যার বা রুট, ভুল বলতাম, বলা উচিত স্কয়ার রুট, কিন্তু বলতাম রুট। সো স্কয়ার রুট বা বর্গমূলের সমাধান সবচেয়ে বড় ইনস্ট্যান্ট সমাধান হচ্ছে ধরতক্তা মারপেরেকের মতো হচ্ছে কি বর্গ করে দেওয়া। বর্গ করা মানেই হচ্ছে কি আমরা স্কয়ার রুট সরিয়ে ফেলতে পারি, এটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকে এক্সপ্রেশন। তাহলে আমি আরেকবার ম্যাথ উঠাচ্ছি একটু ক্লিয়ার করে। তাহলে কি 3টা 4টা যতগুলো খুশি ততগুলো উঠান আপনি, কারণ এটা অসীম পর্যন্ত চলবে। এটার মান আমাদের বের করতে হবে। ধরে নিলাম এটার মান এক্স, তার মানে এক্স এর মান বের করতে পারা মানে এক্স এর মান এখানে কোনটা আসে বের করতে আদৌ পারি কিনা, ওইটি আমাদের অ্যান্সার হবে। আচ্ছা, একটা কাজ করি, আমরা যদি উভয় পক্ষকে বর্গ করি তাহলে কি হবে, ডান পাশে কি হবে দেখেন তো, ডান পাশে এক্স এর উপর বর্গ হলে এক্স স্কয়ার হবে, রাইট। আর বাম পাশে একটা বর্গ তো আর 10টা স্কয়ার রুট বা বর্গমূলকে খেয়ে ফেলতে পারে না, একটা বর্গ একটা স্কয়ার রুটকে খেতে পারে, তাই না, ভ্যানিশ করে দিতে পারে। তার মানে কি, যদি বর্গ করি উভয় পক্ষকে তাহলে এখান থেকে সবার বাইরে এই সব থেকে বড় যে আমাদের কি আছে বর্গমূলটা আছে, এই বর্গমূলটা মারা পড়বে, মানে সে ভ্যানিশ হয়ে যাবে। তার মানে এই যে এক্সটা আছে, সরি আমাদের এখানে তো 2 দিয়েছিল, আমি এক্স দিয়ে বোঝাচ্ছিলাম একবারে, সরি আমার উঠানোতে ভুল হয়েছে, 2 এটা। তো যেটা বলতেছি, আমরা যদি এখানে বর্গমূল উঠানো শুরু করি তাহলে উভয় পক্ষ যদি আমরা বর্গ করি তাহলে ডান পাশে হয়ে গেল এক্স স্কয়ার, বাম পাশে কি হবে, এই সব থেকে বাম পাশের যে বর্গমূলটা সেটা উঠে যাবে। তার মানে এই 2টা কি হয়ে যাবে, মুক্ত হয়ে যাবে। এই 2 এর উপরে যে বর্গমূলটা আছে অর্থাৎ প্রথম বর্গমূলটা কি হয়ে যায়, এই বর্গমূলটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তাহলে থাকবে কি, তাহলে একটা 2 কিন্তু আমাদের বর্গমূল মুক্ত হয়ে গেল, একটা 2 বর্গমূল মুক্ত, বাকিগুলা কিন্তু বর্গমূলের ভেতরে আছে। বাকি কতগুলা, কোনো সীমা পরিসীমা নাই, অসীম পর্যন্ত, মানে কমতেছে না, ঠিক আছে, যা ছিল তাই রয়ে গেছে। এখন একটা জিনিস লক্ষ্য করেন, ছোটবেলায় যখন উৎপাদকের নিয়ম করছেন, উৎপাদকের ম্যাথ করছেন, সেই কনসেপ্টে এইটা মানে যা আর প্রথম লাইনের টোটালটুকু কি, এটা কি সেমই না, কারণ একটা বর্গমূলের ভিতরে 2, তার বর্গমূলের ভিতরে 2, এভাবে চলতে চলতে কোন পর্যন্ত চলমান আছে, অসীম পর্যন্ত। তাহলে এই সম্পূর্ণ জিনিসটুকুকেই আমরা কত ধরছি, এক্স ধরছি। তাহলে আমরা চাইলে কি বলতে পারি, এই 2 তো মুক্ত, বর্গমূল থেকে মুক্ত, আর এই বাকি জিনিসটুকুকে যদি আমরা এক্স ধরে নিয়েছি তাহলে এটাকে আমরা কত বলতে পারি, 2x, আর এটা সমান কত আছে, এক্স স্কয়ার। যদি আমরা এক পাশে নিয়ে আসি তাহলে কি হয়, এক্স স্কয়ার মাইনাস 2x ইকুয়ালস টু কত, 0।
কমন সেন্স, যদি এক্স কমন নেই, এক্স মাইনাস টু ইকুয়ালস টু 0, এই লাইন থেকে আমরা কি বলতে পারি, এই লাইন থেকে আমরা বলতে পারি ইদার কি হতে পারে, ইদার কি হবে, হয় এক্স এর মান কত হবে, হয় এক্স সমান সমান 0 হবে, অথবা এক্স মাইনাস টু সমান সমান 0, তার মানে এক্স সমান সমান কত 2। এখন দেখেন একটা পূর্ণ সংখ্যা, একটা ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গমূল অসীম পর্যন্ত চললে তার ভ্যালু কখনোই 0 হতে পারবে না, তার মানে এই ভ্যালুটা কত হচ্ছে 2 হচ্ছে, এখানে অ্যান্সার হচ্ছে 2। মূল ব্যাপারটা হচ্ছে 2 এর না, মূল ব্যাপারটা হচ্ছে যদি ইনফাইনাইট নাম্বার অফ স্কয়ার রুট দিয়ে এখানে কোনো সংখ্যা বসানো থাকে বা কোনো লেটার বসানো থাকে, এটার ভিতরে যা থাকবে সেটাই হবে আলটিমেটলি আপনার অ্যান্সার। তো আপনার শেখার পদ্ধতি কখনো এটা হতে পারে না, আপনাকে সমাধানের বেসিক মেথডটা আপনাকে আপনার ব্রেনে নিতে হবে। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান, কাইন্ডলি একটু কমেন্ট করবেন। দেখেন পার্টিসিপেশন না থাকলে কিন্তু আলটিমেটলি আমি যেখানে পার্টিসিপেশন ফল করবো আমি ওই পর্যন্ত নিব, কারণ এখানে আমার এখানে কোনো মনিটরি বেনিফিটের ইস্যু এখানে নাই, ঠিক আছে। ওয়েল জাস্ট যেটা করছি কিছু ডিফারেন্ট টাইপ অফ অ্যাপ্রোচের সাথে আপনাদেরকে পরিচিত করিয়ে দেওয়ার চেষ্টা করছি। ওকে, বুঝতে পেরেছেন কিনা একটু জানাবেন, ঠিক আছে। এনিওয়েজ লেটস সলভ অ্যানাদার প্রবলেম। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এটা ইনইকুয়ালিটি রিলেটেড একটা প্রবলেম। দেখেন এটা কি হয়েছে, এটা আমাদের আইবি এর বিবিএ তে এসেছে, আবার কি এটাকে ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক এরকম বিভিন্ন পরীক্ষাতে এই ম্যাথগুলো চলে এসেছে। আচ্ছা আসেন দেখি এই ম্যাথগুলো, আমরা এই ম্যাথটা করার চেষ্টা করি। কি বলা হয়েছে, এখানে দুটো অসমতা দেখছি আমরা, এবং দুটো অসমতা আছে দুটো চলক নিয়ে, দুটো অসমতা আছে। প্রথমে কি আছে, -9 কি লেসার ইকুয়াল এক্স লেসার ইকুয়ালস টু 9, এটা আছে। অর্থাৎ এখানে এক্স চলকটা দিয়ে একটা অসমতা আছে, একই সাথে ওয়াই চলক দিয়ে আরেকটা অসমতা আছে। সেটা কি, ওয়াই এর মানটা হচ্ছে 0 কি ইকুয়াল কি 0 ইজ লেসার ইকুয়াল ওয়াই লেসার ইকুয়াল 12। আচ্ছা, এখন আমাদের বের করতে বলেছে কি, দেখেন একটু লক্ষ্য করবেন ভালো করে, বের করতে বলেছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স ওয়াই, এক্স ওয়াই এর সম্ভাব্য সর্বোচ্চ মানটা কত। এই অঙ্কগুলো, এই টাইপের ম্যাথগুলো দুই ভাবে আসে, আইবির এটা খুব ফেভারিট একটা ইনইকুয়ালিটির প্রবলেম। এই ম্যাথগুলো দুই ভাবে আসে, এখানে যেভাবে চেয়েছে হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স ওয়াই, এই প্রশ্নের মধ্যে গ্রেটেস্ট না থেকে এখানে লিস্টও থাকতে পারে, লিস্ট পসিবল ভ্যালু বা স্মলেস্ট পসিবল ভ্যালু এটাও চাইতে পারে, অথবা এখানে অপশনের মধ্যে একাধিক অসমতা দিয়েও প্রশ্ন করতে পারতো, এক্স ওয়াই ভাবে দিয়ে ডানে একটা কিছু বামে একটা কিছু, এরকম অসমতার ফরম্যাটে অপশন থাকতে পারতো। এই ম্যাথটা বিভিন্ন ভাবে আপনাদের সামনে উপস্থাপন করা হতে পারে, তো এই ব্যাপারটার দিকে আপনাদের লক্ষ্য রাখতে হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে কি করতে পারি, দেখেন বোঝার চেষ্টা করবেন। যখন দুটো আলাদা চলক দিয়ে আমাদের কোনো একক ভাবে, দেখেন এখানে কি বের করতে বলেছে, এক্স ওয়াই এর সম্ভাব্য সর্বোচ্চ মান বের করতে বলেছে। এক্স ওয়াই মানে কি, এই দুইটা চলকের মধ্যে পারস্পরিক একটা সম্পর্ক। কেমন সম্পর্ক, গুণ সম্পর্ক। পরীক্ষার খাতায় গুণ সম্পর্ক না থেকে বলতে পারতো হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, হোয়াট ইজ দ্য গ্রেটেস্ট পসিবল ভ্যালু অফ এক্স মাইনাস ওয়াই, বা বলতে পারতো ওয়াই মাইনাস এক্স, বা বলতে পারতো 2x প্লাস ওয়াই, বিভিন্ন কিছু বলতে পারতো। এই দুটো চলককে মানে একীভূত করে যে কোনো কিছু বের করতে বলতে পারতো। তো আলটিমেটলি এখানে কনসেপ্টটা কি, কনসেপ্টটা হচ্ছে দেখেন আপনারা অনেকে অ্যান্সার দিচ্ছেন, গ্রেট। আমার আসলে এক ম্যাথের মাধ্যমে অনেকগুলো ম্যাথের যাতে আপনার সামনে মানে কি ব্রেইনটা মানে অবারিত সুযোগ আপনার সামনে ওপেন হয় সেই চেষ্টা করছি, এই জন্য একটু একটু করে কি ব্যাখ্যা করার চেষ্টা করছি যাতে এই একই স্টাইলের অন্য ম্যাথগুলো আপনি করতে পারেন। ওকে, আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা এখন কি করতে পারি, দেখেন ধরেন আগে এই এক্স ওয়াই চেয়েছে, আমরা এখানে এক্স এর যে মান, এই মানের সীমা কি দেখছি, এক্স এর মানের সর্বোচ্চ সীমা দেখতেছি কত 9, মানে এক্স এর সাথে সম্পর্কযুক্ত ভ্যালু আছে, একটা আছে কত 9 আর একটা আছে কত -9, আর ওয়াই এর সাথে ওয়াই এর মানের সীমানা কি বলা হয়েছে, একটা বলা হয়েছে 0 আর একটা বলা হয়েছে 12। তাহলে এখন আমাদের কাজ হচ্ছে কিছুই না, এই টাইপের ম্যাথগুলোতে আমাদের যে সম্পর্ক বের করতে বলা হয়, এই ম্যাথের মধ্যে কি বলছে এক্স ওয়াই, আমরা এক্স এবং ওয়াই এর এই যে সীমানা দুটা বের করলাম, এই প্রত্যেকটা সীমানাকে আমলে নিয়ে এই মূল সম্পর্কটাকে আমাদের যাচাই করতে হবে। বের করতে বলছে এক্স ওয়াই মানে কি এক্স আর ওয়াই কে গুণ করতে হবে। তাহলে এক্স এর প্রত্যেকটা ভ্যালুর জন্য এবং ওয়াই এর প্রত্যেকটা ভ্যালুর জন্য আমরা এই একই সম্পর্কের মান বের করার চেষ্টা করব। দেখেন এক্স এর মান যদি 9 হয়, ওয়াই এর মান যদি 0 হয়, 9 0 0 একটা এক্স ওয়াই এর একটা ভ্যালু পেলাম। এক্স এর মান 9 হয়ে ওয়াই এর মান যদি 12 হয়, তাহলে 12 কে 9 দিয়ে গুণ করলে কত হয়, 9 12 108। তাহলে এক্স এর মান 9 দিয়ে ওয়াই এর দুইটা মানকে আমরা কি করে ফেলেছি, সম্পর্ক তৈরি করে ফেলেছি। আবার দেখেন এক্স এর মান যদি -9 হয়, -9 এবং ওয়াই এর মান 0, -9 কে 0 দিয়ে গুণ করলে কত হবে 0, আবার -9 কে এই 12 দিয়ে গুণ করলে কত হবে -108।
তাহলে আমরা যে এই দুটো চলকের যে সম্পর্কের মানটা বের করতে চেয়েছিলাম অর্থাৎ এক্স ওয়াই, এই এক্স ওয়াই এর কিন্তু চারটা সম্ভাব্য মান পেয়ে গিয়েছি। এর মধ্যে দেখেন তো সবচেয়ে ছোট মান কোনটা? সবচেয়ে ছোট মান কোনটা? -108, তাই না? কারণ যদি সংখ্যা রেখায় চিন্তা করি নেগেটিভ ভ্যালুগুলো কি জিরোর বামে অবস্থিত, আর পজিটিভ ভ্যালু কোথায়? জিরোর ডানে অবস্থিত। তার মানে এখানে -108 এটা হচ্ছে কি এক্স ওয়াই এর স্মলেস্ট পসিবল ভ্যালু। আর এই সব থেকে বড় আমাদের চেয়েছে কি গ্রেটেস্ট, গ্রেটেস্ট মানে কি সবচেয়ে বড়টা। তাহলে এই চারটা মানের মধ্যে সবচেয়ে বড় কোনটা? +108, এটা হচ্ছে গ্রেটেস্ট। তাহলে আমাদের এই অঙ্কের অ্যান্সার কত? +108। এই সেম অঙ্কটাই যদি অসমতা আকারে থাকতো তাহলে এইভাবে অপশন এইভাবে দিতে হতো। কিভাবে দিতে হতো? যে এক্স ওয়াই এর মানটা তার মিনিমাম ভ্যালু কত পেলাম আমরা? মিনিমাম পেলাম হচ্ছে -108, আর ম্যাক্সিমাম কত পেলাম? 108। এভাবেও আমাদের প্রশ্নে আসতে পারে। আবার যদি চাইতো স্মলেস্টটা কত, তখন হয়তো -108। যদি এখানে x প্লাস ওয়াই এর ভ্যালু চাইতো তখন আমরা যোগ করতাম 9 আর 0 কে যোগ করতাম, আবার 9 এবং 12 কে যোগ করতাম, আবার -9 এবং 0 কে যোগ করতাম, আবার -9 এবং 12 কে যোগ করতাম। সহজ কথা, চলকের যে অপারেশন করতে বলবে সেই কাজটাই আমরা করব, দ্যাটস ইট। এভাবে যদি আমরা মাথায় রাখি তাহলে একটা অঙ্ক দিয়ে চারটা প্যাটার্নে আমাদের সামনে ম্যাথ উপস্থাপন করা হতে পারে। সেই ম্যাথগুলো আশা করছি আমরা করতে পারবো। ঠিক আছে, গ্রেট। আসেন এই ম্যাথটা দেখি আমরা। এইটা অনেকেই আইবিএ মাঝে মাঝে কিছু ম্যাথ দেয় যেখানে মানে আমরা কনফিডেন্টলি ভুল করি। ঠিক আছে, এটা অবশ্য খুব সহজ অঙ্ক, আপনারা সবাই পারবেন, তাই না? করে দেখেন কি বলা হয়েছে এখানে। মডিউলাসের ভিতরে একটা রাশি দেওয়া আছে, তাই না? কত বলা আছে? মডিউলাসের ভিতরে কি আছে? x - 12 ইকুয়ালস টু কত আছে? 4x। আমাদেরকে বের করতে বলা হয়েছে কি? বের করতে বলা হয়েছে x এর ভ্যালু কত। বোঝার চেষ্টা করেন, মডিউলাসের ভেতরে কোন একটা রাশি থাকা মানে কি সেই রাশিটুকু ধনাত্মক হিসেবেও মডিউলাসের ভিতরে প্রবেশ করে থাকতে পারে, বা ঋণাত্মক হিসেবেও নেগেটিভ হিসেবেও মডিউলাসের ভিতরে প্রবেশ করে থাকতে পারে। মডিউলাস মানে কি? উই আর নট টেকিং দ্য সাইন ইনটু কনসিডারেশন, আমরা চিহ্নকে আমলে নিচ্ছি না। মডিউলাসের উৎপত্তি কোথায় এই সংক্রান্ত বিস্তারিত আলাপ আলোচনা হবে। যারা আমাদের ম্যাথ অলরাউন্ডার রেগুলার ব্যাচ আছে, আমাদের রেগুলার ব্যাচটাতে যারা অ্যাডমিশন নিচ্ছেন, আমাদের সেকেন্ড ব্যাচের কার্যক্রম কিন্তু শুরু হচ্ছে 20 তারিখে পরীক্ষার পর। 21 তারিখ থেকে আমাদের ম্যাথ অলরাউন্ডারের সেকেন্ড ব্যাচের কার্যক্রম শুরু হচ্ছে, প্রিলি, রিটেন, বিসিএস, ব্যাংক জব সহ সকল কোর্সের জন্য। ঠিক আছে, যারা আসলে ম্যাথ নিয়ে দুর্বলতায় ভুগেন বা আপনি চিন্তা করেন যে আইবিএস স্ট্যান্ডার্ড, বাংলাদেশ ব্যাংক এডি স্ট্যান্ডার্ড ম্যাথ শিখবেন, আবার এদিকে বিসিএস স্ট্যান্ডার্ড ম্যাথ করবেন, ইউ ক্যান নকাস আমাদেরকে জানাতে পারেন, আমাদের ফেসবুক পেজে লক্ষ্য রাখতে পারেন। এবং যারা শুরু করবেন, আমাদের সম্পূর্ণ নতুন ব্যাচ শুরু হচ্ছে এই শনিবার থেকে, আপনারা কিন্তু আমাদের মেসেঞ্জারে নক করতে পারেন। এনিওয়েজ, আসেন অঙ্ক করি। কি বলা হয়েছে? x - 12 কত আছে? ইকুয়ালস টু 4x। এখন দেখেন মডুলাসের ভিতরে যে রাশিটা আছে যেটা বললাম, সে কি? সে ধনাত্মক, অর্থাৎ পুরো রাশিটা পজিটিভ হিসেবেও ঢুকে থাকতে পারে, অথবা পুরো রাশিটা কি নেগেটিভ হিসেবেও কিন্তু ঢুকে থাকতে পারে, তাই না? লক্ষ্য করে দেখেন, এটা কিন্তু আপনাকে আমলে নিতে হবে। হ্যাঁ, দেখেন তাহলে চিন্তা করেন, যদি পজিটিভ হিসেবে ঢুকে থাকতো তাহলে কি x - 12 ইকুয়ালস টু 4x মানে কি? মানে x - 4x ইকুয়ালস টু 12। যদি বাংলায় ভেঙে করি তার মানে কি -3x ইকুয়ালস টু 12। তার মানে x এর মান কত আমার? -4। এই একটা ভ্যালু, তাই না? আবার দেখেন এখানে আসেন, এখানে এটাকে আমলে নেই, x - 12 ইকুয়ালস টু কত? এই মাইনাস দিয়ে গুণ হয়ে যাচ্ছে -4x। তাহলে x, এই 4x এই পাশে চলে আসলে +4x, আর এই -12 এই পাশে গেলে +12। 5x ইকুয়ালস টু 12। x এর মান কত? 12/5। অনেকে অ্যান্সার দিয়েছেন -4। কার কার কত অ্যান্সার হয়েছে বলেন তো একটু? কত অ্যান্সার হয়েছে? -4। শাহরিয়া মোহাম্মদ আসিফ ইকবাল -4। আর কার কত অ্যান্সার হয়েছে একটু বলেন, একটু কমেন্ট করে জানান। সজীব ভাইয়ের হয়েছে 4 না? 4। আর কারো? এখন কিন্তু অ্যান্সার বলি নাই। দেখেন এখন বলতে পারেন যে স্যার আসলে তাহলে কি? তাহলে এখানে তো আমরা বুঝলাম যে x এর সম্ভাব্যমান দুইটা, এক হচ্ছে -4 আর এক হচ্ছে কত? 12/5। তাহলে অপশনের মধ্যে যেহেতু -4টাই আছে, তাহলে তো আমরা -4টাকেই সিলেক্ট করব, তাই না? দেখেন এখানে একটা ঘাপলা আছে, আপনাকে সেধে ডেকে নিয়ে আপনাকে গর্তে ফেলা হচ্ছে। একটু বোঝার চেষ্টা করেন। আমরা ছোটবেলায় একটা কাজ করতাম, যদিও কাজটা করতে খুব বিরক্ত হইতাম আমরা, সেটার নাম ছিল শুদ্ধি পরীক্ষা। মনে আছে? শুদ্ধি পরীক্ষা। তো মডুলাসের ক্ষেত্রে এত ইজি এই অঙ্কটা, এই কাজটুকু করার জন্য আইবি আপনাকে 1 নাম্বার দিবে, এটা ভেবে নেওয়াটা ওয়ান সর্ট অফ বোকামি কিন্তু। ঠিক আছে, তো আপনারা তো বোকা না, আপনারা তো স্মার্ট পিপুল। তো আপনাদের কাজকর্মে কিন্তু কি সেই স্মার্টনেসের পরিচয় থাকতে হবে। তাহলে সেটা কি একটু লক্ষ্য করেন। আমরা যদি শুদ্ধি পরীক্ষা করি, বাম পক্ষে বসানোর চেষ্টা করেন, x এর মান -4 ধরে আগে শুদ্ধি পরীক্ষা করি। আসেন, -4 -12 মডিউলাসের ভেতরে, ঠিক আছে? বাম পক্ষ কত আসে দেখেন তো?
মডুলাসের ভিতরে কত -16, মডুলাসের ভিতরে প্লাস থাকুক আর মাইনাস থাকুক, বের হইলে এটা কি হয়ে যায়, প্লাস হয়ে যায়, মানে 16। -4 হিসাবে বাম পক্ষে কত পেলাম, বাম পক্ষে পেলাম 16। এখন ডান পক্ষে হিসাব করেন তো, 4 ইন্টু এক্স এর মান কত, -4, কত আসে দেখেন তো, -16। বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হলো? কমেন্ট করেন, এক্স এর মান -4 এর জন্য কি আমরা বাম পক্ষ এবং ডান পক্ষ সেম পেলাম না পেলাম না? বলেন, কথা বলেন। আমরা বাম পক্ষ ডান পক্ষ সমান পাই নাই, অর্থাৎ এই এক্স এর মান -4 এর জন্য এই সমীকরণটা কিন্তু সিদ্ধ হয় না। এজন্য এক্স এর মান জীবনেও -4 হতে পারবে না। তো এই অঙ্কের জন্য অ্যান্সার হবে কি, নান অফ দিস। যদি অপশনে 5 এই 12/5 থাকতো সেটা অ্যান্সার হতো। 12/5 দিয়ে আপনি বাম পক্ষ ডান পক্ষ আপনি শুদ্ধি পরীক্ষা করেন, দেখেন মিলে যাবে। এই ক্ষেত্রে আপনি ডান পক্ষ সমান বাম পক্ষ পাবেন, নচেত নয়, অন্য ক্ষেত্রে কিন্তু পাবেন না। বুঝতে পেরেছেন কিনা একটু কমেন্ট করে জানান তো, একটু কমেন্ট করে জানান বুঝতে পারছেন কিনা। ঠিক আছে, সাইদ আলামিন চৌধুরী ভাই বলেছি এইটুকু তো বুঝতে পারছেন। এখান থেকে আমরা যে ভ্যালুগুলো বের করেছিলাম, তো দুইটা ভ্যালু পেয়েছি আমরা এক্স এর সম্ভাব্য, কিন্তু এখানে তো দুইটা ভ্যালু নাই, আপনি দিবেন -4। মডুলাসের অঙ্কগুলোর ক্ষেত্রে অবশ্যই শুদ্ধি পরীক্ষা করার চেষ্টা করবেন। শুদ্ধি এখন বুঝতে পারছেন না? তো শুদ্ধি পরীক্ষা যদি করেন, শুদ্ধি পরীক্ষা করেন কি, আমরা এক্স এর মান এখানে দুইটা পাইলাম, এক পাইলাম -4, এক পাইলাম 12/5। আমি যেটা বললাম কমন অ্যাজাম্পশন কি, অপশনে তো 12/5 নাই, যেহেতু এক্স এর সম্ভাব্য দুইটা, আমরা -4 দিয়ে দেই। কিন্তু আসলে -4 আমার এই সমীকরণটাকে সিদ্ধ করে না। এটা আমরা কিভাবে ক্রস চেক করতে পারি, শুদ্ধি পরীক্ষা করে ক্রস চেক করতে পারি। শুদ্ধি পরীক্ষা করে কি পাইলাম, এক্স এর মান -4 এর জন্য বাম পক্ষে কত পেয়েছি, এক্স এর জায়গা -4 বসান, আর এখানে কত আছে -12। মডুলাসের ভেতরে যদি -16 থাকে তার মানে কি, সে হচ্ছে প্রকৃতপক্ষে কত, পজিটিভ 16। আর ডান পক্ষের মধ্যে বসান 4 ইন্টু -4 কত হবে, -16। বাম পক্ষ ডান পক্ষ সমান না, অর্থাৎ x সমান -4 এই সমীকরণটাকে সিদ্ধ করে না। আইবি এর ম্যাথ মানেই এই টাইপের কি থাকবে, হ্যাঁ ম্যাথ বুঝছে, এটাই তো বুঝাইলাম কেন -4 অ্যান্সার হয় না। এখন বুঝছেন সাইদ সাহেব, সাইদ সাহেব এখন বুঝেছেন, কারণ -4 এর জন্য আপনি যে সমীকরণটা সমাধান করলেন এই সমীকরণটা সিদ্ধ হচ্ছে না, এই জন্য -4 এই সমীকরণের মান কোনোভাবেই হতে পারবে না। ঠিক আছে, তাহলে এই সমীকরণের মান কবে কত, 12/5। 12/5 কে দিয়ে যদি আপনি ক্রস চেকও করেন, দেখেন ডান পক্ষ বাম পক্ষ ক্রস চেক করে দেখাই, যেহেতু অনেকে বুঝতেছেন অঙ্কটা। দেখেন এক্স এর মান কত, 12/5 -12। আসেন চেক করি, আগে বাম পক্ষ চেক করতেছি। লসাগু কত, 5, 5 কে 5 1, তাহলে 12 - 5 12 কত, 60। 12 থেকে 60 গেলে কত থাকে, -48 ডিভাইড বাই 5। মডুলাস উঠে দিলে কি হয়, মাইনাস উঠে যায়, কত হইলো 48/5। বাম পক্ষের মান পেলাম। এখন ডান পক্ষ হিসাব করি, আসেন 4 আর এক্স এর মান কত, 12/5। এই দেখেন 4 12 48, নিচে কত 5। এই ক্ষেত্রে দেখেন ডান পক্ষ বাম পক্ষ সমান, অর্থাৎ এই ম্যাথের অ্যান্সার হচ্ছে 12/5। যারা -4 আবেগের চোটে দিয়ে আসবেন তারা নেগেটিভ মার্ক খেয়ে আসবেন। আইবি এর ম্যাথ মানে এই ধরনের সারপ্রাইজ থাকবে, আপনার মনে হবে এরকম হইলো কেন। ঠিক আছে, এখন আপনাদের অবস্থা কি, বলে স্যার ওই যে হুমায়ুন আহমেদ সাহেব নাটক যেমন আছে, উনি কি ফারুক আহমেদ একটা ডায়লগ আছে যে অমুক খেয়ে কুল পাই না, লেখাপড়া করব কখন। আপনাদের কথা হচ্ছে স্যার লাইভ ক্লাস করেই কুল পাই না, হ্যাঁ শুদ্ধি পরীক্ষা করব কখন, তাই না, ব্যাপারগুলো এরকম। আসেন এভারেজ এজ আইবির খুব ফেভারিট একটা চ্যাপ্টার, এখান থেকে তারা রেগুলার কোয়েশ্চেন দেয়। মাত্র আমরা যে ম্যাথটা করালাম এটা খুব ক্রিটিক্যাল লেভেলে, ট্রিকি লেভেলে, মানে কি ইম্পর্টেন্ট। দ্য এভারেজ অফ অল হোল নাম্বারস, সকল পূর্ণ সংখ্যার গড় কত, কি বলেছে, বিটুইন 1 and 100 দ্যাট এন্ডস ইন 3, দ্যাট এন্ড ইন 3। 1 থেকে 100 পর্যন্ত সবগুলা সংখ্যার গড় বের করতে বলছে। কোন সংখ্যাগুলো, যে সংখ্যাগুলো 3 দিয়ে শেষ হয়। 1 থেকে 100-র মাঝে যে সংখ্যাগুলো 3 দিয়ে শেষ হয় সেই সংখ্যাগুলোর গড় বের করতে বলেছে। এই একটা অঙ্কের মধ্যে আরো 10-15টা অঙ্কের কোর আইডিয়া লুকায়িত আছে। দেখেন একটা জিনিস বুঝতে হবে আপনাকে, আমরা বুঝি সমান্তর ধারা। সমান্তর ধারা মানে হচ্ছে সমান গ্যাপ, সমান ব্যবধান, সমান অন্তর্যুক্ত। আমরা যখন একের পর এক সংখ্যা দেখি তাদেরকে আমরা বলি সমান্তর ধারা, বুঝতে হবে। ঠিক আছে, যেমন ধরেন দিলাম 2, 2 এর পর দিলাম ধরেন 5, 5 এর পর আছে 8, 8 এর পর 11, তখন আমরা কি বলি, এরা হচ্ছে সমান্তর ধারাভুক্ত পদ। কারণ কি, এদের প্রত্যেকটা একটা পদের সাথে পরবর্তী পদের ব্যবধানটা কি সমান বা সেম, ডিফারেন্সটা সেম। এখন দেখেন 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর গড় বের করতে বলছে যারা কিনা 3 দিয়ে শেষ হয়।
এখন এটার জন্য ম্যানুয়াল পদ্ধতি কাজ করবে, কিন্তু ওইটা টাইম সেভিং না। দ্বিতীয়ত হচ্ছে এই ম্যাথের ভাষা একটু পরিবর্তন আনলে আপনি আর সেভাবে করতে পারবেন না। আপনি ম্যানুয়ালি যদি চিন্তা করেন 1 থেকে 100-র মধ্যে সেই সংখ্যাগুলো কারা, যারা 3 দিয়ে শেষ হয় তারা কারা, তাদের গড় বের করতে বলছে। তাহলে 3 আছে, এরপর 13 পাবেন, এরপর 23 পাবেন, এরপর 33 পাবেন, এরপর 43 পাবেন, একইভাবে 53, 63, 73, 83, 93 পর্যন্ত আপনি পাবেন। এখন এদের গড় বের করা, গড় তো খুব সহজ জিনিস। এদেরকে যোগ করে, গড় মানে কি, এদেরকে যোগ করে কি যতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে দিলেই তো গড় হয়ে যায়, তাই না? আমাদের এত রাফ লাইনে আমাদের যাওয়ার কোনো প্রয়োজন নাই। দেখেন এই টাইপের ম্যাথ যখন করে আপনাকে হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হবে না, আপনাকে সাঁতার কাটার জন্য অবশ্যই কোনো না কোনো সুযোগ থাকবে। অর্থাৎ যারা স্মার্ট স্টুডেন্ট তাদের জন্য একটা সুযোগ থাকবে, তারা অবশ্যই এই সবগুলা সংখ্যাকে যোগ করে এখানে কতগুলো সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করে গড় বের করবে না। কারণ এখানে আমরা এমন কিছু সংখ্যার গড় বের করতে চাচ্ছি যে সংখ্যাগুলা দেখেন তারা কিন্তু সমান্তর ধারাভুক্ত। একটা সংখ্যা থেকে তার পরবর্তী সংখ্যার মাঝে কিন্তু কমন ব্যবধান বা সমান ব্যবধান আছে, 10 করে করে ব্যবধান আছে। ব্যবধান কত করে করে সেইটা ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এরা সমান্তর ধারাভুক্ত কিনা। সমান্তর ধারাভুক্ত পদগুলোর যখন গড় বের করতে হয় আমাদের এই সব সংখ্যা লিখারও দরকার নাই, ভাবারও দরকার নাই। আমি তো এটুকু বুঝছি সমান্তর ধারাভুক্ত সংখ্যার গড় বের করার নিয়ম হচ্ছে আপনি প্রথম পদটাকে নিবেন এবং শেষ পদটাকে নিবেন, বা সবচেয়ে ছোট মান এবং সবচেয়ে বড় মান এদেরকে নিয়ে আর যদি আপনি 2 দিয়ে ভাগ করে দেন তাহলে আপনি তাদের গড়টা পেয়ে যাবেন। 93 আর 3 কত, 96, 96কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 48। এখানকার সবগুলা সংখ্যাকে যোগ করে কয়টা সংখ্যা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দিয়ে ভাগ করলেও আপনি 48ই পাবেন। সবগুলাকে যোগ করে দেখেন 480 আসবে, তারপর 10 দিয়ে ভাগ করে 48 পাবেন। তো এভাবে করা হচ্ছে ফকিন্নি মেথড, এভাবে করা যাবে না যেহেতু এরা সমান্তর ধারাভুক্ত পদ। তাহলে দেখেন এই ম্যাথের ভাষায় আবার পরবর্তীতে একটা ব্যাংকের রিটার্ন ব্যাংকের প্রিলি পরীক্ষাতে বদলে গিয়েছিল। সেখানে কিভাবে আসছিল জানেন, এখানে আসছিল 1 থেকে, ধরেন 1 থেকে না দিলাম আমি 100 থেকে 900, 1-এর জায়গা দিলাম 100, এই 100-র জায়গা দিলাম 900, আর এখানে বললাম এন্ড ইন 6, যারা কিনা 6 দিয়ে শেষ হয়। তখন কিন্তু কি এটা কিন্তু কোনো মুখস্থ ম্যাথ না, কনসেপচুয়াল ম্যাথ। এই কনসেপ্টে মাত্র বুঝালাম। তাহলে 100 থেকে 900-র মধ্যে সেই সংখ্যাগুলোর গড় বের করতে হবে যে সংখ্যাগুলো কিনা 6 দিয়ে শেষ হয়। তাহলে একটা সংখ্যা, তাহলে দেখেন 6 দিয়ে শেষ হবে প্রথমে কি, 100-র মধ্যে প্রথম কি আসবে 106, এরপর আসবে 116, তো আমরা কি তারপর 126, সেই সমান্তর ধারার দিকেই যাচ্ছি। তাহলে আমাদের তো এই সব কিছু ভাবনা চিন্তার দরকার নাই, শুধু এটুকু বুঝি, এটুকু তো বুঝে গেছি যে 6 দিয়ে শেষ হওয়া, 3 দিয়ে শেষ হওয়া, 4 দিয়ে শেষ হওয়া, 5 দিয়ে শেষ হওয়া। সহজ কথা হচ্ছে সমান্তর ধারাভুক্ত পদ। সমান্তর ধারাভুক্ত পদের গড় মানে আমার প্রথম মানটা শেষ মানটা লাগবে, প্রথম মান এবং শেষ মান, বা সর্বনিম্ন মান এবং সর্বোচ্চ মান লাগবে। এই দুইটা মানকে যোগ করে 2 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তাহলে আমরা কি 6 দিয়ে শেষ হওয়া যদি বলে 100 এবং 900-র মাঝখানে, তাহলে সবার আগে পাবো 106, আর 900 পর্যন্ত যদি আমরা রওনা দেই লাস্ট পাবো কত, 896, তাই না? 6 দিয়ে শেষ হওয়া। তাহলে এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করে দিলে গড় পেয়ে যাব, ওইটাই হবে অ্যান্সার। মেথডটা বুঝতে পেরেছেন? মেথডটা বুঝতে পেরেছেন কিনা, কি বোঝাতে চেয়েছি কাইন্ডলি একটু কমেন্ট করবেন। পার্টিসিপেশন ছাড়া কিন্তু যাব না আজকে। আমরা কিন্তু এইখানে মার্কেটিং স্টানবাজি না, কিছু ম্যাথ দেখা, এই ম্যাথ পরীক্ষার হলে আসবে, কমন পড়বে। আবার বলতেছি ভাই কান ধরি, এত সাজেশন দেওয়ার সক্ষমতা আমার নাই। আইবিএ তারা যে টাইপের প্রশ্ন দেয় এগুলো একটা ক্লাসে কখনোই সম্ভব না, কিন্তু আমরা কিছু আইডিয়া জেনারেট করার চেষ্টা করছি যে কনসেপ্ট বুঝলে আইবিএ এর ম্যাথ আসলে ওই রকম কঠিন কোনো কিছু না, এগুলো বরঞ্চ আরো তুলনামূলক অনেক কম সময়ের মধ্যে করা যায়। আচ্ছা দেখি এটা আবার কি, এটা ফ্র্যাকশন নিয়ে, ফ্র্যাকশন পার্সেন্ট নিয়ে একটা অঙ্ক আসছে না। দেখেন এই দেখেন আইবিএ ম্যাথগুলো কেন ইম্পর্টেন্ট থাকে দেখেন আলাদা করে। আইবিএমবিএ 54 3টাকে আসছে, এইটা এমবিএ 54তম ব্যাচে, কারণ আমার ব্যাচ হচ্ছে 59, 59 ব্যাচ। আচ্ছা 54তম ব্যাচে আসছে। আবার ইসলামী ব্যাংকে 2019 সালে আসছে, সোনালী ব্যাংকে 2018 সালে আসছে। তো বুঝতেই পারতেছেন। হ্যাঁ এনিওয়েজ, তো কি বলা হয়েছে, এ ম্যান স্পেন্ট, এই টাইপের ম্যাথগুলা সবাই করতে পারবেন, এক্স টেক্স ধরে করতে পারবেন, বিভিন্ন ভাবে করা যেতে পারে, কিন্তু আমাদের এত সময় নেই। এ ম্যান স্পেন্ট হাফ অফ হিজ মানি, এ ম্যান স্পেন্ট হাফ অফ হিজ মানি অ্যান্ড দেন লস্ট 1/4 অফ দ্য রিমাইন্ডার। একজন ব্যক্তি তার কাছে যত টাকা ছিল তার অর্ধেক টাকা হারায় ফেলছে। অর্ধেক টাকা কি করছে, সে খরচ করছে, হারায় না, অর্ধেক টাকা খরচ করছে। 2 টাকার 1 টাকা, হাফ মানে তো 2 টাকার 1 টাকা, তাই না? মানে যা ছিল তার অর্ধেক, তার কাছে যা ছিল তার অর্ধেক সে খরচ করে ফেলছে। এবং
তার কাছে যে অবশিষ্ট ওই অর্ধেক খরচ করার পর যা বাকি ছিল তার 4/1 হারায় ফেলছে। এখন বলা হয়েছে এই ঘটনা ঘটার পর তার কাছে যা ছিল তার অর্ধেক আগে সে ভাঙছে, তারপর কি, তাহলে বাকি অর্ধেক, ওই অর্ধেকের 4/1 হারায় ফেলছে, তাহলে তার কাছে কি আছে, যেটুকু আছে বলা হয়েছে হি ওয়াজ লেফট উইথ টাকা 3600। এই দুইটা ঘটনা ঘটার পর তার কাছে 3600 টাকা আছে। হাউ মাচ ডিড হি স্টার্ট উইথ, সে কয় টাকা দিয়ে শুরু করছিল, মানে তার কাছে কয় টাকা ছিল। এই অঙ্ক ট্র্যাডিশনালি এক্স ধরে ইকুয়েশন ফর্ম করে সবাই সমাধান করতে পারবেন, কোনো পণ্ডিতের কোনো কিছু নাই। বাট এই টাইপের ফ্র্যাকশনাল ম্যাথগুলোর ক্ষেত্রে একটা ইজি কনসেপ্ট আছে। কনসেপ্টটা হচ্ছে যে ফ্র্যাকশনগুলো দিবে এই ফ্র্যাকশনগুলোর যে হর আছে না, হর, এই হর গুলার যে আপনার যে লসাগুর যে মান, হ্যাঁ লসাগুর মান বা লসাগুর মানের দ্বিগুণ মান বা এই হর গুলার কোন একটা গুণিতককে আপনি মূল মান হিসেবে ধরে নেবেন। হরগুলার গুণিতককে দেখেন 2 এবং 4 এর গুণিতক হিসেবে আমি ধরে নিলাম 2 আর 4 এর গুণিতক 4ও আছে, আবার কি আছে 8ও আছে। আমার হিসাব সুবিধার্থে আমি 8 ধরে নিলাম লেট, আমি কি ধরে নিচ্ছি, লেট ধরে নিচ্ছি যে ওই লোকটা শুরু করছে 8 টাকা দিয়ে, ও 8 টাকা দিয়ে শুরু করছে। এখন ফার্স্টেও কি করছে, এখানে দুইটা ঘটনা ঘটছে। এক হচ্ছে ও কিছু খরচ করছে, এটা বোঝানোর জন্য লিখতেছি, আপনাকে পরীক্ষা হলে তো কিছু লিখতে হবে না। সে কিছু খরচ করেছে, তারপর কি খরচ করার পর তার কাছে যা ছিল, রিমেইনিং যা ছিল, তার কাছে যা রিমাইন্ডার ছিল, এই রিমাইন্ডার থেকে আবার সে কিছু কি করছে, হারায় ফেলছে, রিমাইন্ডার থেকে হারাইছে। তারপর তার কাছে কতটুকু কি আছে, অবশিষ্ট আছে, তারপর তার কাছে কতটুকু অবশিষ্ট আছে। এই 4টা কনসেপ্টের অঙ্ক। তাহলে আমি মূলত কি করলাম, এই 8টাকে আমি কোথা থেকে পয়দা করলাম, 8কে আমি দেখলাম এখানে ভগ্নাংশ, এখানে আছে 2, এখানে আছে 4, এই 2 এবং 4 এর একটা গুণিতককে আমি এখানে মান হিসেবে ধরে নিয়েছি, যাতে আমার হিসাবটা করতে সহজ হয়, ভ্যালু চিন্তা করতে সহজ হয়। যদি ধরে নেই ওই লোকটা শুরু করছিল 8 টাকা দিয়ে, ধরলাম ও শুরু করছে 8 টাকা দিয়ে, তাহলে খরচ করছে কত, হাফ। 8 এর হাফ মানে কত, এমনিতেই বোঝা যায় 4 টাকা, মানে এইটার জন্য তো এইভাবে করার দরকার নাই। 8 এর হাফ অংশ, এত রং ঢং করার টাইম নাই, ঠিক আছে। 8 এর হাফ খরচ করেছে, তার মানে সে কয় টাকা খরচ করেছে, 8 টাকা থেকে 4 টাকা। তাহলে 8 টাকা থেকে 4 টাকা খরচ করার পর তার কাছে অবশিষ্ট আছে কয় টাকা, এই রিমাইন্ডার, তার কাছে রিমাইন্ডার আছে কয় টাকা, 4 টাকা। 8 টাকা থেকে 4 টাকা খরচ করছে, তার কাছে এখন রিমাইন্ডার কয় টাকা, 4 টাকা। এখন সে কি করেছে, এই রিমাইন্ডারের আবার 4/1 সে হারায় ফেলছে। 4 টাকার 4/1 মানে কয় টাকা, 4 টাকার 4/1 মানে 1 টাকা। দেখেন মানটাকে আমি এমন ভাবেই ধরলাম যে আমার এই ক্যালকুলেশন গুলো ইজি হয়। আপনি যদি চিন্তা করেন 4 এর রিমাইন্ডারের অবশিষ্ট টাকার 4/1 সে 1 টাকাই তো আসবে, তার মানে সে হারিয়ে ফেলছে কয় টাকা, 1 টাকা হারাইছে। তাহলে আলটিমেটলি তার কাছে এখন আছে কত, 8 টাকা দিয়ে শুরু করেছিল, 4 টাকা খরচ করেছে, এটা ডান। তারপর অবশিষ্ট আছে 4 টাকা, এই 4 টাকা থেকে আবার 1 টাকা হারাইছে, তার মানে তার কাছে এখন অবশিষ্ট আছে কয় টাকা, 3 টাকা। এটুকু বুঝছেন কিনা এটুকু বলেন, তার কাছে অবশিষ্ট আছে 3 টাকা। তাহলে এই যে মানগুলো আমি এখানে লিখতেছি এগুলা সব তো আমাদের কল্পনা, আমাদের ইমাজিনেশন। আমরা একটা প্রামাণ্য কি একটা শেপ, অ্যাপারেন্টলি আমরা একটা কি করতেছি, আমরা একটা কাঠামো দ্বারা করাচ্ছি। তাহলে আমাদের কল্পনা অনুযায়ী, আমাদের কল্পনার জগতে ওই লোকের কাছে টাকা আছে কত, এখন সব ঘটনা ঘটার পর আছে কয় টাকা, 3 টাকা। কিন্তু বাস্তবে আসলে আমরা কত দেখতে পাচ্ছি, বাস্তবে কয় টাকা আছে লোকটার কাছে, বাস্তবে লোকটার কাছে নাকি আছে 3600 টাকা। মানে আমাদের কল্পনায় যেটা 3, বাস্তবে এটা কত টাকা, বাস্তবে এটা হচ্ছে 3600 টাকা। তাহলে আমাদের কল্পনার জগতের সাথে বাস্তবের সম্পর্কটা কি বোঝার চেষ্টা করেন। আমাদের কল্পনার জগতে তার কাছে আছে 3 টাকা, আর বাস্তবে তার কাছে কত আছে, 3600 টাকা। তার মানে দেখেন কল্পনার সাথে বাস্তবের সম্পর্ক কি, 3 থেকে 3600 কিভাবে পাওয়া যায়। 2 শূন্যকে হিসাবের বাইরে রাখেন, এই 2 শূন্য ধরেন ফ্রি। 3 এর সাথে 36 এর সম্পর্ক কি, 3 কে যদি আমরা 12 দিয়ে গুণ করি তাহলেই তো 36 পাই, আর এর সাথে 2টা জিরো ফ্রি। তাহলে কল্পনা থেকে বাস্তবে যাওয়ার সিঁড়ি বা ব্রিজ হচ্ছে কল্পনার মানকে 12 গুণ করব, তারপর 2টা শূন্য লাগিয়ে দিব, কাজ শেষ। তাহলে আমাদের কল্পনায় ওই লোক শুরু করছিল কয় টাকা দিয়ে, 8 টাকা দিয়ে, এবং সে যে কয় টাকা দিয়ে শুরু করেছে এটাই বের করতে বলেছে। তাহলে কল্পনার মান যদি 8 হয়, কল্পনা থেকে বাস্তবে যদি যাইতে চাই এই মেশিন প্রয়োগ করেন। 8 এর 12 গুণ কত, 8 12 96, আর 2টা শূন্য লাগায় দেন, 9600। এটাই হচ্ছে অ্যান্সার। এগুলাকে ইকুয়েশন ধরে করার কোনো টাইম নাই, এগুলাকে আমাদের এই অ্যাডভান্স অ্যাপ্রোচে আমাদের চিন্তা করতে পারতে হবে, ঠিক আছে। এই অ্যাপ্রোচগুলোর সাথে আমরা আপনাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারে পরিচিত করিয়ে দিতে চাচ্ছি বা দিব। আমাদের অলরাউন্ডার কোর্সটা যখন আমরা যাব
আমরা ব্যাংক ম্যাথের এপিটম হিসেবে বাংলাদেশ ব্যাংক এডি এবং আইবিএ এই দুইটাকে আমরা টার্গেট করে আগাবো। আর বিসিএস স্ট্যান্ডার্ডটা এমন ভাবে করবো যাতে বিসিএস এর পর আবার কি হয়ে যায়, প্রাইমারি নিবন্ধন এগুলো আপনাদের হয়ে যায়। ওকে, হোপফুলি বুঝতে পারছেন। ওকে, আসেন এরপর আমরা পরের ম্যাথটায় যাই। এরপর কি আছে, দ্য রেশিও অফ red and black marbles, the ratio of red and black marbles in a jar is 3:5. একটা জারে ব্ল্যাক মার্বেল আছে এবং রেড মার্বেল আছে এবং রেশিও কি, আগে বলছে রেড, লক্ষ্য করবেন আগে বলছে রেড। এই ক্রম গুলা খুব জরুরি, A2B আর B2A কিন্তু এক কথা না, লক্ষ্য রাখতে হবে এইসব। হ্যাঁ, এইসব ভাষাগত প্যাচে লক্ষ্য রাখতে হবে। তো কি বলেছে, একটা পাত্রে রেড, রেড মানে কি লাল, রেড মানে লাল, এবং ব্ল্যাক মানে কি কালো, রেড এবং ব্ল্যাক মার্বেল আছে এবং তার অনুপাত কত, তার রেশিও কত, 3:5। মানে রেড বল যদি থাকে তিনটা, রেড বল যদি তিনটা থাকে তাহলে ব্ল্যাক বল আছে কয়টা, 5টা। বলেছে ইফ দ্য নাম্বার অফ রেড মার্বেলস ইজ ইনক্রিজড বাই 20%, রেড মার্বেলের মধ্যে পরিবর্তন কি হবে, রেড মার্বেল বাড়বে, কত পার্সেন্ট বাড়বে, 20% বাড়বে, রেড মার্বেল 20% বেড়ে যাবে। and the number of black marble is increased by 5 unit, ব্ল্যাক মার্বেলও কি হবে, বাড়বে, কয়টা বাড়বে, 5 ইউনিট, মানে 5টা বাড়বে। দেন দ্য নিউ রেশিও, তখন নতুন রেশিও কি হবে, রেড এন্ড ব্ল্যাক মার্বেল রিমেইনস দ্য সেম। এই দুইটা পরিবর্তন যখন ঘটবে তখনও নাকি ব্ল্যাক আর রেড মার্বেলের কি থাকবে, রেশিওটা সেম থাকবে। সেম মানে কি, আগে কত ছিল 3 রেশিও কি 5, সেমই থাকবে, ভালো কথা। এখন বলা হয়েছে কি, হাউ মেনি রেড মার্বেলস ওয়ার ইন দা জার, পাত্রে কতগুলা লাল মার্বেল ছিল। এগুলোকেও আমরা ইকুয়েশন বেসডে কোনোভাবেই চিন্তা করব না। একটা জিনিস বোঝার চেষ্টা করেন, লাল মার্বেলের পরিবর্তন দেওয়া আছে শতকরায়, আর কালো মার্বেলের পরিবর্তন দেওয়া আছে একদম এক্সাক্ট সংখ্যায়, প্রকৃত মানে। প্রকৃত মান ধরে যদি আমরা চিন্তা করি, একটা জিনিস বোঝার চেষ্টা করেন, আপনি যদি বলেন 2:3, এটা দ্বারা যা বুঝায়, আপনি যদি এখানে 14:21 লেখেন তাহলে কিন্তু তাই বুঝাবে। কারণ কি, আমি 2কে 7 গুণ করেছি, 3কেও 7 গুণ করে দিয়েছি, তাতে আমার কিন্তু অনুপাতের কোনো ক্ষতি হয় নাই। যাহা 2:3 উহাই 14:21, একই সম্পর্ক প্রকাশ করে। আপনি যদি 2 এর জায়গায় আপনি লেখেন 50 আর 3 এর জায়গায় যদি লেখেন 75 তাহলেও কিন্তু একই কথা, কারণ দুইটার অনুপাতের মানের পরিবর্তন যদি একই গুণিতকে হয় তাহলে তারা সেম থাকে। এটা হচ্ছে আমাদের কোর কনসেপ্ট। এখন দেখেন এই সব ম্যাথ আমরা কোনোভাবেই ইকুয়েশন ধরে করব না, রেশিও অ্যাডজাস্ট করে ফেলবো। আমরা যেটা দেখলাম যে কালো মার্বেল নাকি 5টা বৃদ্ধি পায়। আচ্ছা, তাহলে কালো মার্বেল যদি 5টা বৃদ্ধি পায়, আমরা যদি অনুপাতের ভাষাকে প্রশ্নের ভাষার সাথে সামঞ্জস্যপূর্ণ করতে চাই, তাহলে যদি ধরি, প্রথমে ধরলাম লাল মার্বেল ছিল 3টা, কালো ছিল 5টা। প্রথমে ধরলাম লাল 3টা, কালো 5টা। তাহলে প্রশ্নের ভাষার সাথে যদি মিল খুঁজতে চাইতাম, যদি দ্বিতীয় ক্ষেত্রে কালো মার্বেলটা আমরা 10টা বানাইতে পারতাম, তাহলে অনুপাতের ভাষাগুলাই কি আমার প্রশ্নের ভাষার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে যাইতো। যেহেতু কালো মার্বেল 5টা বেড়ে যায়, তাহলে এইখানে 5টা থেকে 5টা বাড়লে কয়টা, 10টা। এই 5কে 10 বানানো কি সম্ভব না, সম্ভব। 5কে কি করলে 10 হবে, যদি 5কে 2 দিয়ে গুণ করি, আর 5কে যদি 2 দিয়ে গুণ করি 10, তাহলে এই অনুপাতের শুদ্ধতা রক্ষার্থে আমরা 3কেও 2 দিয়ে গুণ করে দিব। তাহলে কি হচ্ছে, তাহলে যাহা 3:5 উহাই কিন্তু 6:10, দুইটা একই জিনিস। কারণ আমরা কি করেছি, অনুপাতটাকে 2 দিয়ে গুণ করেছি। 2 দিয়ে গুণ কেন করলাম, এই যে প্রশ্নের ভাষার সাথে অনুপাতটাকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য। ঠিক আছে, যারা বেসিক ক্লাস করেন না, আমার রেশিওর বেসিক ক্লাস দেখবেন, আগেই বলেছি আজকে অ্যাডভান্স ক্লাস। ঠিক আছে, সরাসরি প্রয়োগ, কনসেপচুয়াল প্রয়োগ। তাহলে বোঝার চেষ্টা করেন, তাহলে শুরুতে লাল কালো ছিল 3:5, এখন হয়েছে 6:10। 3:5 যে কথা, 6:10 একই কথা। তাহলে প্রথমে ছিল ধরলাম 5টা কালো বল, এখন আছে 10টা, বাড়ছে কয়টা, 5টা। তার মানে দেখেন এখন কি প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ কালোটা, তাহলে লালও সামঞ্জস্যপূর্ণই হবে। লাল প্রথমে ছিল 3টা, এখন বলতেছি কয়টা, 6টা। তাহলে লাল বল বৃদ্ধি পাইলো কয়টা, যেহেতু এখানে সংখ্যা মিলে গেছে, তাহলে এখানে লাল বল বৃদ্ধি পেয়েছে কয়টা, 3টা। কিন্তু লাল বলের বৃদ্ধি কি সংখ্যায় বলে দেওয়া ছিল না পার্সেন্টেজে বলে দেওয়া ছিল, পার্সেন্টেজে বলে দেওয়া ছিল। সেটা কত ছিল, 20%। তার মানে লাল বলের 20% মানেই কয়টা বল, মানে হচ্ছে 3টা বল। আমাদের চেয়েছে কি, পাত্রে কতগুলা লাল মার্বেল ছিল,
শতকরার হিসেবে যে কোনো কিছুর সম্পূর্ণ মান মানে কত পার্সেন্ট? 100%। আমাদের সবগুলা লাল বল জানতে হবে যে কয়টা লাল বল ছিল, তার মানে আমরা কত পার্সেন্টের ভ্যালু খুঁজতেছি? 100%-এর ভ্যালু খুঁজতেছি। দেখেন 20%-এর মান যা, 20%-এর সাথে 100%-এর কি কোনো সম্পর্ক আছে? আছে। সেটা কি? 20%-কে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা 100% পাই, তাই না? তাহলে 20%-এর মানকে যদি আমরা 5 গুণ করে দেই তাহলে আমরা 100%-এর মান পেয়ে যাব। সম্পর্ক সেম, 15টা, অ্যান্সার হবে 15টা। ঠিক আছে, কোনো ইকুয়েশন ডেভেলপ করার প্রয়োজন নেই, মোটেও নেই। আমরা রেশিও অ্যাডজাস্টমেন্ট করে এই টাইপের ম্যাথগুলার সমাধান করার চেষ্টা করব। এই ওয়েজ গুলাই কিন্তু আমরা মূলত আপনাদেরকে শেখাবো বা আপনাদেরকে শেখানোর টার্গেট আমাদের। ওকে, এনিওয়েজ, নাও সি how many liters of water should be added to a 30-liter mixture of milk and water containing milk and water in the ratio of 7:3। আচ্ছা, বলা হয়েছে 30 লিটারের একটা মিক্সচার আছে। কিসের? মিল্ক এবং ওয়াটারের। মিল্ক এবং ওয়াটারের একটা মিক্সচার আছে। এখানে টোটাল কত? মিল্ক আর ওয়াটার টোটাল আছে 30 লিটার, এবং এখানে মিল্ক এবং ওয়াটারের রেশিও কত আছে? 7:3। মোট যদি 30 লিটার হয় তাহলে আমরা চোখ বন্ধ করে এমনি বলতে পারি মোট 30 লিটার হওয়া মানে কি? তার মানে মিল্ক আছে কত? 30 লিটারটা কয় ভাগ হচ্ছে? 7 আর 3, তাই 10 ভাগ। তার মানে মিল্ক আছে কয় ভাগ? বুঝতেছেন তো? মোট আছে 30 লিটার। অনুপাতের ভাষায় মিল্ক যদি থাকে 7, ওয়াটার আছে 3, তার মানে অনুপাতের ভাষায় মিক্সচারটা কয় লিটার? 10 লিটার। কল্পনার যেটা 10, বাস্তবে সেটা 30। তার মানে কল্পনার 10 যদি বাস্তবে 30 হয়, তার মানে প্রতি 1 ভাগের মান কত? 3 করে। তার মানে মিল্ক আছে কত? মিল্ক আছে আলটিমেটলি কয় লিটার? 3 7 21 লিটার। 21 লিটার মিল্ক থাকলে অবশ্যই ওয়াটার আছে 9 লিটার, তো বুঝাই যায়। এইটাকে আপনারা গতানুগতিক ওইভাবেও চিন্তা করতে পারেন। 30 লিটার এর মোট হচ্ছে 10, তার মধ্যে মিল্ক আছে 7, কিন্তু এত রং ঢং করার সময় পাবেন না। অ্যাটলিস্ট আইবিএ যখন কোনো পরীক্ষা নেয় তখন তো জীবনেও না। তাহলে মিল্ক আছে 21 লিটার, ওয়াটার আছে 9 লিটার। এখন প্রশ্ন করছি কি দেখেন, এখন বলছে কি? প্রশ্ন করছে হাউ মেনি লিটার্স অফ ওয়াটার শুড বি অ্যাডেড। তাহলে এই মিক্সচার আমরা কি করব? কি পরিমাণ ওয়াটার মিক্স করব? কি পরিমাণ অতিরিক্ত, কি পরিমাণ কি যোগ করতে হবে? কি পরিমাণ ওয়াটার মিক্স করতে হবে আমাদের? এখান থেকে এই 9 থেকে আরো কতখানি পরিমাণ কি করব? ওয়াটার মিক্স করব, যাতে করে রেজাল্টিং মিক্সচারে কি থাকে? 40% ওয়াটার থাকে। দেখেন অনেকে বলবেন এটা তো পার্সেন্টের রেশিও মিক্স হয়ে গেছে। পার্সেন্ট, রেশিও, ফ্র্যাকশন সব সেম জিনিস। যারা আমার ম্যাথ অলরাউন্ডারের বেসিক ক্লাসগুলো শুরুতে করছেন এগুলো নিয়ে বকবক করছি। হ্যাঁ, অনেকে ভাবছেন এত সময় নিয়ে এগুলো কেন কথা পড়াচ্ছেন, কারণ এই একই জিনিস বিভিন্ন জায়গায় প্রয়োগ করা যায়। ঠিক আছে, দেখেন তাহলে রেজাল্টিং মিক্সচারে যাতে কি থাকে? 40% পানি থাকে। এই জন্য কি পরিমাণ পানি মেশাইতে হবে? তার মানে কি? মিল্ক কিন্তু মেশাবেন না, মিল্ক কিন্তু আগে যা ছিল এখন তাই থাকবে। ব্যাপারটা তাই তো? আচ্ছা, তাহলে দেখেন বোঝার চেষ্টা করেন নতুন মিক্সচারটা কেমন হবে। 40% পানি থাকবে, 40%। বুঝেন, মিক্সচারে আছে পানি আর দুধ। পানি যদি 40% থাকে তাহলে মিল্ক আছে কত পার্সেন্ট? অবশ্যই 60%। অনুপাত কিন্তু এভাবে বের করা যায়, পার্সেন্ট কেটে দেন। 40 আর 60কে 20 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে আমরা কত পাই? 3:2। তার মানে 40% ওয়াটার থাকা মানে কিন্তু মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে 3:2। আশা করছি বুঝতে পারছেন। নতুন মিক্সচারে ওয়াটার থাকবে 40%, তার মানে মিল্ক থাকবে কত পার্সেন্ট? 60%। যদি অনুপাত চিন্তা করি, পার্সেন্ট কাটা, 20 দিয়ে ভাগ করলে 2 আর 3, তার মানে নতুন যে মিক্সচারটা আমরা চাচ্ছি, নতুন মিক্সচারে কি হবে? নতুন মিক্সচারের অনুপাত হবে 3:2। এই কথাটাকে না বলে পেঁচিয়ে এইভাবে বলছে নতুন মিক্সচারে 40% পানি থাকে। এই কথাটুকু বুঝছেন কিনা? একই জিনিসকে একাধিকভাবে রিপ্রেজেন্ট করা যায়, ম্যাথের মধ্যে ভাবে বলতে পারতো। সো দ্যাট দ্য রেজাল্টিং মিক্সচার হ্যাজ এ রেশিও অফ কি 3:2। এভাবে বলতে পারতো। ঠিক আছে, এভাবেও বলতে পারতো। বুঝতে পেরেছেন কিনা? আগে ম্যাথের ভাষা বুঝছেন কিনা? এখন দেখেন, এখন কান টানলে যেমন মাথা আসে আমরা কান ধরে টান দিব। তাহলে এটা হচ্ছে নতুন মিক্সচারের রেশিও, আর এটা হচ্ছে প্রাথমিক মিক্সচারের রেশিও। বলছে কি পরিমাণ আপনি এখান থেকে এখানে আসতে কি পরিমাণ পানি মেশাতে হবে আপনাকে, কি পরিমাণ পানি মেশাতে হবে বোঝার চেষ্টা করেন। আমরা 7 আর 3 এর পরিমাণ তো একবার বেরই করে ফেলছি, তাই না? কত বের করে ফেলছি? 21 আর কত? 9। 21 আর 9, তো 21 আর 9 দিয়ে আমরা সরাসরি কাজ করি। 21 আর 9 আমরা জানি প্রথমে মিল্ক আছে কয় লিটার? মিল্ক আছে 21 লিটার।
আমার ওয়াটার আছে কয় লিটার, 9 লিটার। এখান থেকে আমি অনুপাত বানাইতে চাই এটা, এজন্য আমাকে কয় লিটার পানি মিশাইতে হবে, ওয়াটার মেশাইতে হবে। ওয়াটার ইজ আর হোয়াট, তার মানে কি পানির মেশানোর পরিমাণ জানতে চাইছে, তার মানে যেটা বলে নাই সেটা হচ্ছে মিল্কের পরিমাণ কিন্তু অপরিবর্তিত থাকবে। শুরুতে মিল্ক ছিল কয় লিটার, 21 লিটার। বলছে এই অবস্থায় আসতে কি পরিমাণ পানি লাগবে, তার মানে মিল্ক অপরিবর্তিত থাকবে। তাহলে 21 লিটার মিল্ক, অনুপাতের ভাষা আগের ম্যাথের মতো সামঞ্জস্য করার জন্য 3 কে 21 বানানোর পদ্ধতি কি, 3 কে 7 গুণ করলেই তো 21 হয়ে যাবে। তাহলে 3 কে 7 গুণ করে যদি 21 বানাই, তাহলে 2 কেও কি করতে হবে, 7 গুণ করতে হবে। 2 কে 7 গুণ করলে কত হবে, 14। তার মানে যাহা 3:2 উহাই তো 21:14। লাভ হলো কি, এই দেখেন মিল্কের রেশিও কি, মিল্কের পরিমাণ এখানেও 21 এখানেও 21, প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণ। আর ওয়াটার আগে ছিল 9 কেজি বা 9 লিটার, এখন হয়েছে কয় লিটার, 14 লিটার। বাড়ালেন কয় লিটার, 5 লিটার। এটাই অ্যান্সার। ঠিক আছে, 12 অ্যান্সার না 5। সজীব ভাই ভুল করেছেন। ঠিক আছে, এখানে মূল ফান্ডাটা ছিল ওই পার্সেন্টেজের এক্সপ্রেশনটা বোঝা, পার্সেন্টেজ থেকে অনুপাতটা বোঝা। ঠিক আছে, ইউটিউবে কিছু কন্টেন্ট আছে অল্প স্বল্প, খুব বেশি কিছু নাই, আমাদের পেজেই দেখেন টার্গেট বিসিএস ভাই। আপনি আমাদের গেম চেঞ্জার পেজ, গেম চেঞ্জারের আমাদের কি বলে গেম চেঞ্জার ক্লাব গ্রুপ এবং ইউটিউবে গেম চেঞ্জার জব লিখে সার্চ দিন, অনেক কিছু কন্টেন্ট পাবেন। আর যেহেতু আপনার টার্গেট বিসিএস, বিসিএস নিয়ে আমরা কাজ করতেছি, হ্যাঁ সামনে শুরু হবে 47-এর সার্কুলারটা আসতে দেন। এনিওয়েজ আমরা টার্গেট 130 ব্যাচ করবো, আপনি যেমন টার্গেট বিসিএস ব্যাপারটা ওইরকম। ঠিক আছে, আগে বলেছি আজকে অ্যাডভান্স অ্যাপ্রোচ বেসিক নিয়ে না, কোন জায়গায় যদি বাই এনি চান্স ক্লামজি ফিল করেন কাইন্ডলি রেকর্ডটা টেনে দেখবেন। আসেন, ডিউ টু দ্য রিডাকশন অফ দ্য বাস ফেয়ার বাই 15%, বাসের ভাড়া 15% কমে যাওয়াতে, লাস্ট ম্যাথের গাইডলাইন ক্লাসটার মধ্যে দেখবেন চিনির ব্যবহার সংক্রান্ত একটা ম্যাথ করিয়েছি। আপনাদের ফ্র্যাকশন কমপ্লিমেন্ট মানে ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশন মেথডে, তো এই ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশন মেথডের আরেকটা প্রয়োগ এইটা। ঠিক আছে, এটা একটা অঙ্ক। যারা দেখেন নাই আমাদের ম্যাথ অলরাউন্ডার ক্লাসটা, আমাদের ফেসবুক পেজে স্ক্রল করলেই ম্যাথের ক্লাসগুলো পাবেন। বা যারা শারমিন ইসলাম দ্রুত বুঝাচ্ছি, আজকে হচ্ছে আমাদের অ্যাডভান্স ক্লাস, আজকে আমাদের স্পেসিফিক একটা লেকচারের উপর ক্লাস না। আপনি পরে জয়েন করেছেন, আমাদের বেসিক ক্লাসগুলো অনেক যেখানে ধীরে ধীরে বুঝিয়েছি সেখানে অনেকের গালি খেয়েছি, এত ধীরে কেন পড়াচ্ছি, কারণ সেগুলো আমার বেসিক ক্লাস। আজকের ক্লাস আমার ম্যাথের কোনো রেগুলার ক্লাস না। শারমিন ইসলাম বোন, আজকের ক্লাসটা হচ্ছে যারা 20 তারিখে পেট্রো বাংলার পরীক্ষা দিবে তাদের জন্য আইবিএ কি ধরনের ম্যাথ প্রশ্ন করে সেই ম্যাথগুলোর কিছু সমাধান দেখানোর ক্লাস। তো এজন্য আজকে দ্রুত যাচ্ছি, আরো দ্রুত যাওয়া দরকার ছিল যাতে আরো বেশি ম্যাথ দেখাইতে পারতাম। ঠিক আছে, এই জন্য আজকে দ্রুত বুঝাচ্ছি, আজকে কোনো সুনির্দিষ্ট চ্যাপ্টারের বক্তব্য না। আমাদের ম্যাথের ডেমো ক্লাসগুলো একটু কাইন্ডলি আমাদের কমেন্টে দিয়ে দাও। শারমিন ইসলাম বোন, আপনি একটু এই ক্লাসগুলো একটু করে নেন। টার্গেট বিসিএস ভাই না বোন তা তো বুঝতেছি না, আপনারা এই ক্লাসগুলো একটু দেখে নেন। আমরা কমেন্ট বক্সে আমাদের ম্যাথের যে ডেমো বেসিক একটা মডিউল বোঝানো আমরা কি পরিমাণ সময় নেই একটু দেখেন। ঠিক আছে, আজকে শুরুতে একটু ক্লাসের হেডলাইনটা দেখে নেই আগে। আমি জানি আপনারা পরে জয়েন করেছেন, লাইভটা আপনাদের সামনে আসার পর একটু দেখে নেন। এই দেখেন আজকে বলাই হয়েছে অ্যাডভান্স অ্যাপ্রোচ, আজকে কোনো বেসিক অ্যাপ্রোচের ক্লাস না। শারমিন ইসলাম বোন বুঝতে পারছেন হেতু কি এভাবে যাওয়ার? আজকে মূলত কোনো কনসেপ্ট না বুঝে শুধু ম্যাথের সমাধান দেখানোর কথা। ওকে, এনিওয়েজ আসেন তো বেসিক ক্লাসগুলো একটু দেখে নিবেন। আমাদের কমেন্ট করা হয়েছে, ওটা কমেন্টে দিয়েছো? হ্যাঁ, একটু একটু দ্রুত একটু কমেন্টে ওনাদের দিয়ে দাও, যারা আমাদের বেসিক ক্লাসগুলো দেখবে তাদের বেসিক ক্লাসগুলো দেখে নিতে পারে। বা রেগুলার ক্লাস, আজকে একটা অ্যাডভান্স সলভ ক্লাস। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, একটু দিয়ে দাও। হ্যাঁ, আমাদের একটু দিয়ে দাও। এনিওয়েজ দেখেন এই ম্যাথটা একটু দেখি আমরা। ডিউ টু দা রিডাকশন, যেমন আজকে আমরা সব চ্যাপ্টারই মিক্স করে করে পড়াচ্ছি। হ্যাঁ, আইবি এর ম্যাথ করাচ্ছি, শুধু কোনো বেসিক আলোচনা করে না। ধরেই নিয়েছি ক্লাসের শুরুতে কি বলেছি, একটু রেকর্ডটা টেনে দেখবেন তাহলে বুঝতে সহজ হবে। হ্যাঁ, এই জন্য এই অ্যাডভান্স মডিউলের ক্লাসগুলো আসলে ওপেন প্ল্যাটফর্মে দিতে চাই না, দিতে গেলে অনেকে মানে আপনারা ভুল বুঝেন। হ্যাঁ, কারণ এই জন্য আবার যখন বেসিকতে ফাউন্ডেশনের সময় একটু বেশি সময় নেই, তখন আবার আপনারা একটু, যদি আপনাদের ভুল বোঝায় আমার কিছুই আসা যায় না, কচুটাও আসা যায় না, কারণ আপনারা ভুলই বুঝবেন। হ্যাঁ, আকালমান্ত কিলে ইশারাই কাফি, এবং আপনারা অধিকাংশ আকালমান্ত না, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ, চটুল কথাবার্তা, হ্যাঁ, রিলিজিয়াস সেন্টিমেন্টকে এক্সপ্লয়েট করা, এগুলো হচ্ছে আপনাদের বেশি পছন্দ। এনিওয়েজ, ডিউ টু রিডাকশন ইন দ্য বাস ফেয়ার বাই 15%, বাস ভাড়া 15% কমে যাওয়াতে the number of passengers on a certain route increases by 40%. বাস ভাড়া কি হয়েছে এখানে, বাস ভাড়া 15% কমে গেছে।
আর এর ফলে দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স অন এ সার্টেন রুট ইনক্রিজেস বাই 40%। আমাদের ক্লাসের এটার ওই কপিতে লিখে দাও, আমাদের বেসিক ক্লাসগুলো করে দেন এই ক্লাসটা করবেন অবশ্যই। সরাসরি কেউ অ্যাডভান্স ক্লাসে আসলে অনেক কিছুই কিন্তু সে বুঝতে পারবে না, ঠিক আছে, এগুলো বুঝতে পারতো। হ্যাঁ, এই যে আমাদের দেখেন কমেন্ট বক্সে দিয়ে দেওয়া আছে, আমাদের ম্যাথের ডেমো ক্লাসগুলো কমেন্ট করা হয়েছে আপনাদেরকে, আপনাদের সুবিধার্থে এগুলো একটু দেখে নেন। যারা নিজেরা ইংলিশ রিটেন প্রিপারেশন নেবেন, আমাদের ইংলিশ রিটেন ক্লাসগুলো কেমন হয়, ইংলিশ অলরাউন্ডার, সেটা আমরা কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে একটু কাইন্ডলি আপনারা দেখে নেবেন। ওকে, আবার বলছি আজকে আমরা সলিউশন ক্লাস। হ্যাঁ, আসেন। ডিউ টু রিডাকশন ইন দ্য বাস ফেয়ার বাই 15%, বাস ভাড়া 15% কমে যাওয়াতে দ্য নাম্বার অফ প্যাসেঞ্জার্স অন এ সার্টেন রুট, কোন একটা নির্দিষ্ট পথে বা কোন একটা গন্তব্যের প্যাসেঞ্জার সংখ্যা বেড়ে গেছে 40%। বাস ভাড়া কমে গেছে, কি বাস ভাড়া রিডাকশন হয়েছে, রিডাকশন মানে কি কমে যাওয়া, রিডাকশন মানে কি কমে গেছে, আর প্যাসেঞ্জার ইনক্রিজ মানে প্যাসেঞ্জার বেড়ে গেছে। বলছে হোয়াট উইল বি দ্য পার্সেন্টেজ অফ ইনক্রিজ ইন রেভিনিউ। তাহলে রেভিনিউ বা হচ্ছে আমাদের যে সেলস, রেভিনিউ বা সেলস, স্বামী নো ইস্যুস ভাই বা বোন, যে এই দেখতেছেন কোনো ইস্যুস নাই, মানে এক একটা ক্লাসের স্পেসিফিক একটা আমাদের কি পারপাস থাকে, তাই না? তো এই ক্লাসটা হচ্ছে মূলত 20 তারিখের এক্সামের পারপাসটা সার্ভ করার জন্য ড্রিভেন। এরকম যদি আরো তিনটা চারটা সেশন হলে আইবি এর সবকিছুকে কম্প্যাক্টলি দেখানো যেত। হ্যাঁ, তিনটা চারটা সেশন দেওয়ার জন্য যে আমার মোটিভেশন, তখন আবার আমি কিছু পয়সা পাতি চেয়ে বসতাম, তখন আবার আপনাদের অনেকের মোটিভেশন হারিয়ে যেত। তো এই জন্য আমরা আলটিমেটলি এখানে দেখাচ্ছি যে যাতে কিছুটা হলে আপনার কি হয়, একটু অ্যাপ্রোচে পরিবর্তন আসে। ডিউ টু রিডাকশন ইন দ্য বাস ফেয়ার বাই 15%। আচ্ছা, তাহলে এখানে তিনটা জিনিস, এক হচ্ছে বাসের ভাড়া, ফেয়ার, ফেয়ার মানে কি ভাড়া, আর একটা কথা বলা হয়েছে কি প্যাসেঞ্জার, আর একটা কথা বলা হয়েছে প্যাসেঞ্জার। এক হচ্ছে ভাড়ার কথা বলা হয়েছে, দুই প্যাসেঞ্জারের কথা বলা হয়েছে, আর একটা কথা কি বলা হয়েছে রেভিনিউ, কি পরিমাণ রেভিনিউ বাড়বে, রেভিনিউ মানে কি আপনার বিক্রি। আজকে আপনারা আমার এখানে 5 জন ভর্তি হইলেন, তার মানে আমার রেভিনিউ হচ্ছে 3 5 15,000 টাকা। ব্যাপারটা হচ্ছে এরকম, রেভিনিউ মানে হচ্ছে সেলস, বিক্রি, ঠিক আছে? তাহলে একটু বোঝার চেষ্টা করেন, বাস ভাড়া ব্যাপারটা কেমন হবে। ভাড়া ধরেন 10 টাকা, প্যাসেঞ্জার যায় 2 জন, তখন রেভিনিউ কয় টাকা, 20 টাকা। ভাড়া হয়ে গেছে 5 টাকা, প্যাসেঞ্জার যায় ধরেন 5 জন, তখন আমার রেভিনিউ কত হবে, 25 টাকা। তার মানে আমার টিকিট বিক্রি বা রেভিনিউ বা সেলসটা আলটিমেটলি কিভাবে আসে, ভাড়া এবং প্যাসেঞ্জার এই দুইটাকে যদি আমরা গুণ করি, তাহলে আলটিমেটলি কি আমরা রেভিনিউ পাই না? এটুকু বুঝেছেন কিনা একটু বলেন, এটুকু বুঝেছেন কিনা একটু বলেন। ধরেন কোন একটা বাস ভাড়া 10 টাকা, প্যাসেঞ্জার যায় 2 জন, তাহলে বাসের ভাড়া হিসেবে রেভিনিউ আসে কত, 20 টাকা। ভাড়া হচ্ছে 5 টাকা, প্যাসেঞ্জার যায় 5 জন, তখন আবার রেভিনিউ হবে কত, 5 5 25 টাকা। তার মানে রেভিনিউ যে আইটেমটা, রেভিনিউটা হচ্ছে প্রোডাক্ট, কার প্রোডাক্ট, ফেয়ার এবং প্যাসেঞ্জার, এই দুইটার প্রোডাক্ট হচ্ছে রেভিনিউ। এই ব্যাপারটা বুঝেছেন কিনা, এই ব্যাপারটা একটু আগে নিশ্চিত করেন। যদি বুঝে থাকেন তাহলে ঘটনা শেষ। দেখবেন আমি ওই ম্যাথের 0 to 100%, আমাদের ম্যাথ অলরাউন্ডারের লাস্ট যে গাইডলাইন ক্লাসটা নিয়েছি, ওখানে কিন্তু দেখবেন ওই যে আপনারা চিনির দাম, তারপর হচ্ছে চালের দাম বৃদ্ধি উপর ভিত্তি করে ব্যবহার বা খরচ কমানো বাড়ানোর ম্যাথ করেন, কিন্তু যে ম্যাথগুলো আপনারা অধিকাংশ করেন শর্টকাট সূত্র দিয়ে, সেখানে দেখা যায় শুধু একটা শতকরার মান চেঞ্জ হয়। তো এখানে কিন্তু একাধিক মান চেঞ্জ হতে পারে, ওইটার একটা প্রতিচ্ছবি দেখবেন। ওই ম্যাথটা করিয়েছি আমাদের গেম চেঞ্জারের পেজে গিয়ে একটু স্ক্রল করলে ক্লাসটা আছে, ক্লাসটা দেখে নেন। হ্যাঁ, আচ্ছা, এনিওয়েজ একটু বোঝার চেষ্টা করেন, যেহেতু বুঝেছেন এটুকু তাহলে বোঝা শেষ। আমি ওইখানে যেটা দেখিয়েছিলাম, ফ্র্যাকশন মাল্টিপ্লিকেশন মেথড নামে একটা মেথড আছে। সেটা কি, ধরেন কোন পণ্যের দাম 20% বৃদ্ধি পেয়েছে, কোন পণ্যের দাম 20% বৃদ্ধি পাওয়ার মানে কি, আমরা তো এইভাবে বলি যে 100 টাকার পণ্যের দাম 20 টাকা বেড়েছে, 100 টাকার পণ্যের দাম 20 টাকা বেড়েছে, তার মানে কি আপনি বলবেন যে 100 টাকা আগে যে দামটা ছিল 100, এখন সেই দামটা কত, 120। আমরা যদি ওল্ড আর নিউ বলি বা ইনিশিয়াল আর নিউ যদি বলতে চাই, ব্যাপারটা এরকম না। 20% কোনো কিছুর মূল্য বৃদ্ধি পেয়েছে, তার মানে আগে যদি থাকতো 100 টাকা, বাড়ছে 20 টাকা। যদি দাম দিয়ে চিন্তা করি, সরাসরি দাম দিয়ে, তাহলে আগে যদি 100 টাকা দাম হইতো, এখন 120 টাকা। 100 থেকে 120 যে কথা, আমি তো এটা আপনাদের বুঝাইছি, ঠিক 100 আর 120 যে কথা, আপনি যদি এভাবে চিন্তা করেন, 5 এর মধ্যে 6 একই কথা না, 5 এর মধ্যে 1 একই কথা না, পড়িয়েছি না বেসিক ক্লাসে। 20% মানে কি, 20% এর ফ্র্যাকশন ভ্যালু কত, 1/5। 20% বাড়া মানে আপনি যেমন বলতে পারেন 20% বাড়া মানে 100 টাকায় 20 টাকা বাড়া। আমি যদি এইটা বলি 5 টাকায় 1 টাকা বাড়া, তাহলে তো একই কথা। 5 টাকা 1 টাকা বাড়া মানে আগের দাম যদি 5 টাকা হইতো, এখন দাম কয় টাকা, 6 টাকা। এইটাকে বলা হয়
কোন একটা পার্টিকুলার ভ্যারিয়েবলের কি ফ্র্যাকশন, যেখানে ফ্র্যাকশনের মধ্যে আমরা ইনিশিয়াল ভ্যালু এবং নিউ ভ্যালু নিয়ে কাজ করি। এটা কাজ করলে দেখেন আমাদের কাজ কত সহজ হয়ে যায়। যারা আমাদের রেগুলার ব্যাচে প্রফিট লসের যখন আপনারা ক্লাস পাবেন, সেই ক্লাসের মধ্যে দেখবেন আমরা এই ব্যাপারগুলোকে কতবার প্রয়োগ করি প্রফিট লস এবং পার্সেন্টেজে। ঠিক আছে, দেখেন এগুলা বিভিন্ন জায়গায়, এগুলা ধরেন আপনি এর মধ্যে প্রয়োগ করতে পারবেন, ওই স্পিড টাইম ডিস্টেন্সের মধ্যে প্রয়োগ করতে পারবেন। হ্যাঁ, বিভিন্ন জায়গায় প্রয়োগ আছে। আচ্ছা, তাহলে বোঝার চেষ্টা করি। ফার্স্টে বলছে কি ফেয়ার কি হয়েছে, কমেছে। কত পার্সেন্ট? 15%। মানে আপনি 15% কে ভাঙে ধরেন লেখেন এইভাবে। আজকে যদি আমার এত কথা বলা উচিত না, আমি শর্টকাট আপনাকে আগেই শিখাইছি যে 15% মানে হচ্ছে 20-এর 3, এভাবে মনে রাখা শুরু করবেন। তাহলে ভাড়া কমেছে 15%। 15% কমা মানে কি? 100 টাকায় 15 টাকা কমা। সহজভাবে চিন্তা করলে 20 টাকায় 3 টাকা কমে গেছে। 20 টাকায় 3 টাকা কমে যাওয়ার মানে কি? আমরা যদি ইনিশিয়াল এবং নতুন পরিবর্তন মাপা হয় সব সময় ইনিশিয়াল এবং নতুনটা দিয়ে, তাহলে 20 টাকার মানে 15% কি হয়েছে? ভাড়া কমে গেছে। মানে আগে ভাড়া 100 টাকা থাকলে এখন কমেছে 15 টাকা। তার মানে আগে ভাড়া 20 টাকা থাকলে এখন কমেছে 3 টাকা। 20 টাকা থেকে যদি 3 টাকা কমে যায়, তার মানে কি আগে যে ভাড়া ছিল 20 টাকা, 3 টাকা কমে গিয়ে সেই ভাড়াটা এখন কয় টাকা? 17 টাকা। এটুকুই। পরে আর একটা শতকরা দেওয়া আছে কিসের? এটা হচ্ছে প্যাসেঞ্জারের। প্যাসেঞ্জার কি হয়েছে? ইনক্রিজ হয়েছে। তার মানে প্যাসেঞ্জার বেড়েছে। প্যাসেঞ্জার বেড়েছে কতজন? 40%। 40% মানে কি? প্রচলিত চিন্তায় আপনার যেটা 100-র মধ্যে 40, আর একটু সহজ চিন্তায় সেটা কত? 5-এর মধ্যে 2। তাহলে 40% বেড়েছে। তার মানে আপনি বলবেন 100 টাকায় 40 টাকা বেড়েছে। বা প্যাসেঞ্জার আগে যেখানে 100 জন যাইতো এখন 40 জন বেশি যায়। আমি যদি বলি আগে যদি 5 জন যাইতো, এখন প্রতি 5 জনে 2 জন করে বেশি যায়। তার মানে কি আগে যদি যাইতো 5 জন প্যাসেঞ্জার, এখন 2 জন বেশি যায়। তার মানে এখন প্যাসেঞ্জার কয়জন যায়? 7 জন। তাহলে এই দুইটার পরিবর্তনকে যদি আমি আমলে নেই, তাহলেই তো আমরা রেভিনিউ এর পরিবর্তন পেয়ে যাওয়ার কথা। আইবিএ মানে অলওয়েজ ফুল অফ সারপ্রাইজেস। সেটা ডেফিনেটলি কি করেছে? সে এমন ভাবে মানটাকে প্রেজেন্ট করেছে যে মানটা অটোমেটিক্যালি আপনাকে অ্যান্সারের কাছে নিয়ে যাবে। কোনো কাটাকাটি কিচ্ছু করব না। গুণ করেন। 5-20 কত? নিচে কত আছে? 5 আর 20 গুণ করলে কত হবে? 100। আর 17কে যদি 7 দিয়ে গুণ করেন, 70 আর 49, 119। তার মানে রেভিনিউ এর পরিবর্তনটা এইখানে আমরা যে ভাষা এতক্ষণ ধরে আপনাকে বুঝালাম, সেই ভাষা অনুযায়ী কি বলতে পারি? আগে যদি 100 টাকা রেভিনিউ পাইতো, এখন রেভিনিউ পায় 119 টাকা। এই দুইটা পরিবর্তনকে আমলে নিয়ে তাহলে 100 টাকার মধ্যে ভাড়া বাড়ছে, রেভিনিউ বাড়ছে কয় টাকা? 19 টাকা। 100-র মধ্যেই পেয়ে গেছেন, আলাদা করে কি আর শতকরা বের করার দরকার আছে? 100 টাকার ভাড়া এখন 119 টাকা পান, তার মানে আপনার ভাড়া বাড়ছে কয় পার্সেন্ট? 19%। বুঝেছেন কিনা? কোনো এক্স টেক্সের কোনো কি নাই, এখানে কোনো ভাত নাই। প্লেন এন্ড সিম্পল কথাবার্তা। ঠিক আছে? তো এখানে আলটিমেটলি আমি যে অবজেক্টিভটা মানে এখানে আপনাদের সার্ভ করার চেষ্টা করছি, যে দিন শেষে একটা ক্লাসে করে আমরা কি পাবো না? সবকিছু নাগাল পাবো না। যেটা বোঝানোর চেষ্টা করছি, একটা জিনিসের কনসেপ্ট যখন আপনার ব্রেনে চলে আসবে, তখন সেইটাকে কিন্তু আপনি মাল্টিপল কনটেক্সটে, মাল্টিপল কেসে ব্যবহার করতে পারবেন। তো এই আত্মবিশ্বাসটা খুব জরুরি, এবং সেই আত্মবিশ্বাসটা যাতে ফেক আত্মবিশ্বাস না হয়, এই জন্য আমরা যেভাবে এই অ্যাপ্রোচগুলো শিখছি, গোয়িং ফরওয়ার্ড চেষ্টা করবেন এভাবে শেখার। অনেকেই হয়তো আপনার স্মার্ট স্টুডেন্ট, মানে আপনাদের মধ্যেও যারা কি মনে করছেন যে না ম্যাথে আসলে আপনার আরো ভ্যালু এডিশনের জায়গা আছে, আবার আপনাদের উদ্দেশ্যে বলছি আমাদের ম্যাথ অলরাউন্ডার ব্যাচ, যে ব্যাচটা প্রিলি রিটেন বিসিএস ব্যাংক সহ সকল জবের জন্য প্রিলি এবং রিটেন কম্বাইন করে প্রায় 60টা ক্লাসের 60 ক্লাসেসের একটা প্রোগ্রাম। এই প্রোগ্রামটা কিন্তু আমরা গেম চেঞ্জার থেকে আমরা লঞ্চ করেছি। আমাদের 1 নাম্বার ব্যাচের ভর্তি শেষ, 1 নাম্বার ব্যাচের ক্লাসও অনেকগুলো হয়ে গেছে। 2 নাম্বার ব্যাচের ক্লাস কিন্তু শুরু হবে 20 তারিখে পেট্রো বাংলার পরের দিন থেকে। পরের দিন আমরা রুটিন দিব 21 তারিখ বা 22 তারিখ থেকে আমাদের এই ব্যাচের ক্লাস শুরু হচ্ছে, এবং মোটামুটি 2.5 থেকে 3 মাসের মধ্যে কিন্তু কমপ্লিট সকল ধরনের জবের প্রি রিটেন রিলেটেড প্রিপারেশন আমরা শেষ করব। সো আপনারা যারা চাচ্ছেন সেই লেভেলে একটা প্রিপারেশন নেওয়ার জন্য, ইউ গাইজ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন আস, যদি আপনারা মানে প্রয়োজন বোধ করেন। এছাড়া যারা জব রিটেনের প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আপনারা এখনো মানে আপনারা কি নিজেরা আপ টু ডেট মানে হননি এখনো, তো সেই ক্ষেত্রে যদি আপনারা মনে করেন নিজেদের প্রিপারেশন নিয়ে আরো কাজ করার আছে, সেই ক্ষেত্রে আপনারা আমাদের জয়েন করতে পারেন। আমরা আমাদের ইংলিশের আমাদের রেগুলার মানে গেম চেঞ্জার ব্যাচের যে রিটার্ন ইংলিশ গেম চেঞ্জার ব্যাচটা আছে সকল জবের জন্য, সেইটার ডেমো ক্লাসের লিঙ্কগুলো এখানে আপনাদের রেখে দিচ্ছি। যারা পেট্রো বাংলা পরীক্ষা দেবেন আপনাদের জন্য ফোকাস সেটিং একটা স্পেশাল ক্লাস নিয়েছি, সেটা দেখবেন। ইংলিশের ক্লাস কিন্তু দেখেন আরো কোনো মজা নাই। ম্যাথে যেমন অনেক ধরনের ইস্যু দেখানো যাচ্ছে, যত অঙ্ক করাবো সব অঙ্কের মধ্যে এই ধরনের স্ট্র্যাটেজি কিন্তু প্রয়োগ করা যাবে কোনো না কোনো ভাবে। ইংলিশের ক্ষেত্রে কিন্তু আইবিএর ইংলিশ কিন্তু খুব মানে কি বলবো
গতানুগতিক ইংরেজি না, তারা কিন্তু একটু আউট অফ দ্য বক্স প্রশ্ন করে। তো সেইটার একটা ক্লাস নিতে চাইছি, সেই ক্লাস যখন নিতে যাবো দেখা যাবে আপনারা কি এই অঙ্ক কেন করান, এটা তো কোনো মজা পাই না, এখানে তো একটু মানে আমার কি মানে একটু আপন জন বলে ডাক দিলেন না, একটু গান শোনালেন না, তখন দেখা যাবে আপনাদের মানে কি হবে, মানে ওটা খুব বেশি আপনাদের ভ্যালু অ্যাডিং মনে হবে না। তো দিন শেষে জব পাওয়ার জন্য আপনাদের কি একটু তুলনামূলক কম্পারেটিভলি বোরিং ওয়েটা অ্যাডাপ্ট করে নিজেদের লেভেলটা কি করতে হবে, আপগ্রেড করতে হবে। তো আজকে আরও অঙ্ক করানোর ইস্যু ছিল, গলায় এখন আর আলটিমেটলি পাচ্ছি না। নেক্সট আরো কোনো সেশন হলে দেখানোর চেষ্টা করবো, এবং আপনাদের আগামী কি বলে আগামী কাল বা পরশু দিন আপনাদের ইংলিশের আপনাদের একটা সেশন, এটা আমাদের ফেসবুক পেজ একটু মানে চোখ রাখেন। আমরা পেট্রো বাংলা পরীক্ষার জন্য আইবি আসলে কি টাইপের ইংলিশ প্রশ্ন করে, তার প্রিলিমিনারি পার্টে কোন কোন পার্ট থেকে বেশি কোয়েশ্চেন আসে, সেগুলো সমাধানের জন্য টিপিক্যাল গ্রামারের কোন কোন নিয়মগুলা অত্যাধিক গুরুত্বপূর্ণ, এই ব্যাপারগুলোকে কম্বাইন করে আমি একটা লেকচার তৈরি করছি, সেটা আমি আপনাদের জন্য ক্যাটার করবো, আপনাদের জন্য এখানে আমি আসলে নিব। তো গেম চেঞ্জের ফেসবুক পেজে একটু নজর রাখবেন, চোখ রাখবেন, 2-1 দিনের মধ্যে ক্লাসটা নেওয়া হবে। আমরা পেজে এক্সাক্ট টাইমটা আমি আপনাদেরকে আপডেট দিয়ে জানিয়ে দিব, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই, আজকে আর সামনে যাচ্ছি না, কারণ আপনারা অনেকেই বেসিক ব্যাপারগুলা ইংলিশ রাইটিং, ইংলিশ ফোকাস আর কি কি আইটেম থাকতে পারে, এটা ভাই এটা আসলে নতুন প্রশ্ন, তো এটা মানে এটা হচ্ছে প্রথমবারের মতো এই পরীক্ষাটা হতে যাচ্ছে, ইউ নেভার নো। ফোকাস রেটিং ছাড়া তারা কোনো ধরনের একটা ধরেন বিজনেস লেটার দিতে পারে, বা আপনার ছোট কি আর্গুমেন্ট থাকতে পারে, আর্গুমেন্ট তো থাকতে পারে বলেছি, ফোকাস রেটিং বা আর্গুমেন্ট থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি, ফোকাস রেটিং বা আর্গুমেন্ট, ঠিক আছে? একটা মানে একটা কন্টেন্টের উপর আপনার ইংলিশ রাইটিং স্কিলটা তারা যাচাই করবে, হ্যাঁ। আর ম্যাথের ক্ষেত্রে মানে হাফ হার্টেড হয়ে আইবি এর পরীক্ষায় কোনো অ্যাটেম্প নেবেন না, কারণ নেগেটিভ মার্কিং থাকবে, এবং নেগেটিভ মার্কিং কিন্তু আপনাদের আরো উল্টা আরো বিপদে ফেলে দিতে পারে। তো যারা আসলে ম্যাথগুলো করলেন, ক্লাসগুলো যদি মনে করেন যে না আসলে তো আমরা তো বিভিন্ন চ্যাপ্টারের ম্যাথ আজকে দেখলাম যে আসলে একটু ডিফারেন্ট ওয়েতে ভাবা যাচ্ছে, চিন্তা করা যাচ্ছে, এবং এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় আসে, আপনাদের জন্য টেইলর মেড না। তো আমরা এইভাবে করে আমাদের সামনে জার্নিটা অব্যাহত রাখবো, ঠিক আছে? সো আপনাদের জন্য শুভকামনা, আজকে এ পর্যন্তই, বিদায় নিচ্ছি গেম চেঞ্জারের স্টুডিও থেকে। দেখা হবে কাল বা পরশু 2-1 মধ্যে আপনাদের ইংলিশ পার্ট, ইংলিশ প্রিলিমিনারি পার্টের একটা প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে, আইবি কি ধরনের প্রশ্ন করে সেই ধারণাগুলো নিয়ে। আর যারা ম্যাথ এবং ইংলিশ প্রিপারেশন নিয়ে কাজ করতে চাচ্ছেন, গেম চেঞ্জারের পক্ষ থেকে আপনাদেরকে অগ্রিম শুভকামনা এবং ওয়েলকাম জানিয়ে রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি শেখ শাহির আহমেদ, আজকের মতো সাইনিং আউট। আসসালামু আলাইকুম।